আর সেক্ষেত্রে আমাদের অজ্ঞতার কারণে কোথাও বানান ভুল, কোথাও সারনেম নেই, কোথাও নেই, এক জায়গায় একরকম নাম, অন্য জায়গায় এক রকম নাম, এই নাম বিভ্রাটের জন্য কিছুটা হয়রানি হচ্ছে। সেটা সুবিধে, এটা সংশোধিত হয়ে যাবে। কিন্তু কিন্তু একটা বৃহৎ যে চক্রান্ত চলছে সেটাও তো ঠিক, যে একজন লোকের কি 360টা ছেলে হতে পারে, বা একজন ঠাকুমাকে দিকে 100 জন ভোটার তারা লিস্টে নাম তুলে দেবেন, এটাই কি আমরা মেনে নেবো? এটা আমার মেনে নেওয়া যায় না। একেবারে ওসমান সাহেব, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। ফোনটা আরেকটু দূরে রেখে কথা বললে দর্শকরা আপনাকে স্পষ্টভাবে দেখতে পাবেন। ওসমান সাহেব, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনার কাছে বোঝার চেষ্টা করব, যে এই গোটা প্রক্রিয়ার মাঝেই আরো একটা তথ্য, যেমন আপনি বললেন যে একজন বাবা 360 জন সন্তান, তেমন রাজ্য জুড়ে হাজার হাজার এমন উদাহরণ সামনে এসেছিল এসআইআর চলাকালীন, যেখানে 14 বছরের নিচে বাবা হয়েছেন হাজার হাজার, লক্ষের কাছাকাছি মানুষ। এই একের পর এক কারচুপি, আর এই কারচুপি যাতে একেবারে স্পষ্টভাবে সামনে চলে আসে স্বচ্ছ তালিকা প্রকাশের আগে, তার জন্যই মাইক্রো অবজারভার থেকে শুরু করে টেকনিক্যালি যাবতীয় প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার বিরোধিতাই কি একের পর এক এই আবেদন? আচ্ছা, একটা কথা বলি, এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার করতে হবে, আমাদের রাজ্য সরকারের বোঝা উচিত কমিশন রাজ্য সরকারের সহযোগিতা করতে এসছে, এটা আমাদের দেশের পক্ষে মঙ্গল। কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত কাম্য নয়, রাজ্য সরকারের কমিশনকে হেল্প করা উচিত। আমাদের নির্বাচন কমিশনের একটা বিরাট ঐতিহ্য রয়েছে, এত বছর তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে এসছে, সুতরাং কোনোভাবেই কাজকে বানচাল করার চেষ্টা আমাদেরও ব্যাহত করতে হবে, যাতে এটা বানচাল না হয়। আমি আর শেষ প্রশ্ন আপনার কাছে করব, আইনজীবী হিসেবে গোটা প্রক্রিয়ায় যে যে আবেদন এখনো পর্যন্ত শীর্ষ আদালতে রাখার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনানি চলবে, সওয়াল জবাব হবে, বক্তব্য পাল্টা বক্তব্্য দুই পক্ষের আইনজীবীর মধ্যে চলবে, আপনার পর্যবেক্ষণ কি গোটা প্রক্রিয়া যেখানে দাঁড়িয়ে আছে কি কি সম্ভাবনা দেখছেন? সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছেন যে আধার কার্ডকে নিতে হবে, কিন্তু এই তার মানে এনে যে শুধুমাত্র আধার কার্ডের উপরে নির্ভর করে একজন ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন। আরও কিছু সেখানে ডকুমেন্টস চাই, এবং ধীরে ধীরে যত নতুন নতুন সমস্যা আসছে, নতুন নতুন ডিরেক্টিভ আসছে, এবং এখন তো প্রায় দোরগোড়ায় চলে এসছে এবং ফাইনাল টাচের জায়গায় এসে গেছে। শুধু এখন খুব বিশেষ কিছু হবে বলে মনে হয় না, তবে যাই হোক না কেন একটা যুক্তিকার্য অর্ডার আসবে, আমাদেরকেও ওয়েট করতে হবে। যেহেতু মামলাটা বিচারাধীন, এক্ষুনি আমি কিছু বলতে চাই না বা বলা ওটা ঠিক হবে না, আমাদের উইজডম অফ দ্য জাস্টিস হিসেবে নির্ভর করতে হবে। নির্বাচন কমিশন তার যথেষ্ট প্রত্যুৎপূর্ণতা দেখিয়েছেন, রাজ্য সরকারকে সহযোগিতা করুক, আর সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট আছেন, তার রায় পরিষ্কার হয়ে যাবে কীভাবে এশিয়ার পক্ষে সম্পন্ন হবে। তবে আমরা সবাই চাইবো যেন এশিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কোনোরকম বেনজল যেন ভোটার লিস্টে না। একেবারেই ওসমান মালিক আইনজীবী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, এবং আপনাদের জানাই যে এসআইআর এর শুনানি সুপ্রিম কোর্টে নজর থাকছে। 37 নম্বর তালিকায় মামলা রয়েছে, 1 নম্বর কোর্টে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলা শুনানি হবে। গোটা দেশ তাকিয়ে রয়েছে, এসআইআর চলছে বাংলা সহ বিভিন্ন রাজ্যে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতায় যে মামলা করেছেন, সেই মামলায় একের পর এক আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হচ্ছে। তার মধ্যে আরও এক গুরুত্বপূর্ণ ব্রেকিং আপনাদের জানাই, রাজ্য জুড়ে জাল আধারের ছড়াছড়ি, রাজ্য জুড়ে জাল আধারের ছড়াছড়ি। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার গাংনাপুর, হাঁসখালি, ধানতলায় দালাল চক্র, টাকার বিনিময়ে আধার কার্ড, আর সেই আধারকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে উদ্ধার হয়েছে বহু জাল আধার কার্ড নিলে ভুয়ো ভোটারকে ঢোকাতে সুবিধা। আধার কার্ড এসআইআর এর প্রামাণ্য নথি নয়, শুরু থেকেই ঘোষণা করেছে কমিশন। তাহলে কেন আধার কার্ডে জোর মমতা ব্যানার্জির? ভোট ব্যাংক আটকাতে কোর্টেও আবেদন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে, পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আবেদন করছেন, যেখানে ছড়াছড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, জাল আধার কার্ড, ভুয়ো আধার কার্ড, টাকার বিনিময়ে দালালের মারফত আধার কার্ড তৈরি হয়েছে, সেই আধার কার্ড চিহ্নিত হয়েছে, সেই আধার কার্ডের পরিপ্রেক্ষিতে বারবার খবর হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানাচ্ছেন আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণের আবেদন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে প্রবেশ করেন, দিল্লিতে বাসভবন থেকে বেরিয়ে সরাসরি, সেই মুহূর্তে রিপাবলিকের প্রতিনিধি সন্তু পান প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে গিয়েছেন, এই মুহূর্তে সরাসরি আমি ছবি দেখানোর চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছেন সুপ্রিম কোর্টে, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? হাত জোর করে চলে গেলেন তিনি, হাত জোর করে চলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে গিয়েছেন, এই মুহূর্তে সরাসরি আমি ছবি দেখানোর চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছেন সুপ্রিম কোর্টে, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? হাত জোর করে চলে গেলেন তিনি, হাত জোর করে চলে গেলেন।
সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে দেখালাম। মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে প্রণাম জানিয়ে ঢুকে গেলেন সুপ্রিম কোর্টে এবং তারপর অপেক্ষা করছেন এখনো তার মামলা 37 নম্বর তালিকায় শুনানি কখন হয়, নজর থাকবে, নজর রাখছে গোটা দেশ এসআইআর এর আবেদন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতায় মামলা করেছেন, সেই আবেদন সেদিকে নজর যেমন থাকবে। এর প্রেক্ষিতে রাজনৈতিক প্রতিক্রিয়া, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন দেখুন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর, বিপজ্জনক, প্রথম থেকে আমরা তা বলে আসছি। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন, তেমন উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন। মুস্তারি বানু মুর্শিদাবাদ, কামাল সবাই জানেন, সব্যসাচী তার উকিল, আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা, না বুঝবার কোনো কারণ নেই। সেই কেসে উনি হাজির হচ্ছেন। কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না, যেমন কেরালা করেছে, যেমন তামিলনাড়ু করেছে? দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল উনি সেটা নেননি। যখন প্রায় শেষ তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। সরাসরি এখন কথা বলবো আমাদের সঙ্গে আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন। নির্দিষ্ট কয়েকটি দাবি পরপর ব্রেকিং এ দেখাচ্ছি দর্শকদের। আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আবেদন কমিশন আগেই জানিয়ে দিয়েছে তা সম্ভব নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। 2025-এর তালিকা অনুযায়ী ভোট করানোর আবেদন। এসআইআর চলছে, 58,20,898 জনের নাম, মৃত ভোটার, ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে, তারপরেও এই আবেদন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাইক্রো অবজারভারদের রাখা যাবে না। একের পর এক এই আবেদনের ভিত্তি কি বলে আপনার মনে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজ এসআইআর যখন শেষের প্রক্রিয়ায় এই আবেদনগুলো রাখছেন? আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জির সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একের পর এক আবেদন শীর্ষ আদালতে রাখার জন্য যে বক্তব্য রেখেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার আবেদনে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণের আবেদন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট এই আবেদনে কি প্রত্যুত্তর দেয় নজর থাকবে, তার কারণ নির্বাচন কমিশন আগেই ঘোষণা করে দিয়েছে 13টা নির্দিষ্ট নথি ছাড়া অন্য কোনো কিছু পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন রেখেছেন রাজ্য সরকারের দেওয়া নথি গ্রহণ করতে হবে। 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী ভোট করানো হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন। একের পর এক আবেদন, ভয়, আশঙ্কা, আতঙ্ক। 58,20,898 জন মৃত ভোটার, ভুয়ো ভোটারের নাম বাদ, চলছে শুনানি প্রক্রিয়া। আর সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানির দিকে নজর থাকবে আমাদের। সব খবরে নজর থাকবে, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। কেশরিয়া বেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরিয়া বেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। NDH সোয়াটিন, আসল প্রোটিন। কোনো আপোষ ছাড়াই 100% খবর করে রিপাবলিক বাংলা। আর টাইলসের কথা উঠলেই 100% ভরসা করতে পারেন ওরিয়েন্ট বেল টাইলসের উপর। নতুন ভারতের নতুন পছন্দ। কেশপুরের রামাকাটা এলাকায় বিজেপির আভ্যন্তরীণ বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে কিন্তু ঠিক এইভাবেই এখন পতাকা হাতে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা এসপি অফিসের গেট ঘেরাও করে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। এমন টিএমসির আঞ্চলিক নেতা, সে রড থেকে শুরু করে বাসের বাড়ি থেকে আমাদেরকে আক্রমণ করে, প্রায় 12 থেকে 14টা বাইক ভাঙচুর করেছে। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, টেকনিক্যাল কিছু ব্রেকিং নিউজ আমরা নিয়ে নেব এই মুহূর্তে। কয়েকটা আপডেট আমরা মামলাটির দিকে লক্ষ্য রাখছি, কিন্তু সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে অন্য দিনের মতনই। প্রধান বিচারপতির বেঞ্চ সেটা অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে শোনা হবে 1 থেকে 5 নম্বর মামলা, তারপর শোনা হবে 35 নম্বর মামলা।
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এফআইআর মামলা শুনানির দিকে নজর থাকবে। আর একই সঙ্গে পুরনো ভোটার তালিকায় বহু জাল ভোটার, তারপরেও 2025-এর ভোটার তালিকায় ভোটের আর্জি মমতার। 2002 সালের ভোটার তালিকা দেখে চলছে এফআইআর প্রক্রিয়া। কেন 2025-এর ভোটার তালিকা নিয়ে ভোট করাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? সরাসরি আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। 2026 ফেব্রুয়ারি মাস, এফআইআর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানাচ্ছেন 2025-এর ভোটার তালিকায় ভোট করানোর, যেখানে মৃত ভোটার, ভুয়ো ভোটার 58,20,898 জনের নাম বাদ গিয়েছে। তারপরেও কেন চাইছেন মণিশঙ্কর বাবু? একটু পরে আমি যেটা বলতে চাইছি আপনাকে, যে এই যে এফআইআর প্রক্রিয়াটা যখন শুরু হলো, আমরা তো সবাই আমরা সবাই যারা তৃণমূলপন্থী, যারা বিরোধী পক্ষ, সিপিএম, কংগ্রেস একসুরে বলছিলাম ট্রান্সপারেন্ট ওয়েতে একটা ভোটার লিস্ট তৈরি করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেটাই করা উচিত। কিন্তু যখন এসআইআর প্রক্রিয়াটা শুরু হলো, প্রথম দিকে ঠিকই হচ্ছিল, তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে যখন মনে হচ্ছে যে পারপাসে এসআইআরটা করা হয়েছিল, একদম নির্দিষ্ট করে কিছু কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া, সেটা যখন সম্ভব হচ্ছে না, তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা নতুন কিছু নিয়ে এলো, যেটা আমাদের এসআইআর এর মধ্যে নেই। যেখানে অমর্ত্য সেন নোবেল জয়ী ভারতরত্ন, তাকেও ডাকা হচ্ছে, খাটে করে লোক নেওয়া হচ্ছে, ক্যান্সারি রোগ, 100 বছর বয়স, তাকেও ডাকা হচ্ছে, একটা ডট নেই তার জন্য ডাকা হচ্ছে। এগুলো কিন্তু কোথাও সংবিধানে বলা নেই। এই যে হ্যারাসমেন্ট, 80 বছর বয়সী কাউকে সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়নি, এটাও জানেন আপনি। এটাও জানেন যে মৃত ভোটার, নিখোঁজ ভোটার যাদের নাম বাদ গিয়েছে, সেই মৃতদের ভোটার তালিকায় রাখার কোনো যৌক্তিকতা নেই। আপনি এটাও জানেন যাদের কোনো খোঁজ নেই বছরের পর বছর, তাদের ভোটার তালিকায় রাখা যায় না। আপনি এটাও জানেন 23 বছরে যে 2200 বুথে কোনো মৃতের সংখ্যা ছিল না বলে প্রথমে জানানো হয়েছিল, সেটা কমে 10-এরও কম হয়েছিল। অর্থাৎ এত কিছু জানেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে কি হয় নজর থাকবে। অনেক ধন্যবাদ। মণিশঙ্কর চ্যাটার্জি ছিলেন আইনজীবী আমাদের সঙ্গে। সুপ্রিম কোর্টের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করার পর সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনানি শুরু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে 37 নম্বর তালিকায় মামলা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মামলা শুনানি শুরু। বিচারপতির এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলার শুনানি শুরু। এই মুহূর্তে মামলা শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। তাকিয়ে গোটা দেশ। এসআইআর শুনানির মামলা শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলা শুনানি শুরু সুপ্রিম কোর্টে। 37 নম্বর তালিকায় এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত ছিল। 1 নম্বর কোর্টে প্রধান বিচারপতির এজলাসে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে মামলা শুনানি শুরু হয়েছে ইতিমধ্যেই। আপনাদের জানাই প্রতি মুহূর্তের ব্রেকিং সকল খবর, আপডেটস আপনাদের সামনে তুলে ধরছি। সকাল 10টার পর থেকে সুপ্রিম কোর্টের প্রতিটা মুভমেন্ট, প্রতিটা মুহূর্তের ছবি আপনাদের সামনে। এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার আবেদনের শুনানি শুরু। মমতার এসআইআর মামলা শুনানি শুরু। শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে মামলা শুনানি শুরু হয়ে গিয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে 37 নম্বর তালিকায় ছিল মামলা এবং সেই মামলা শুনানি শুরু হয়েছে শীর্ষ আদালতে। মমতা বন্দ্যোপাধ্যায় এজলাসে মামলাতে সওয়াল করবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় নজর থাকবে। মামলাতে সওয়াল জবাবে দুপক্ষের আইনজীবীর কি বক্তব্য, কি দাবি, কি আবেদন, নজর থাকবে প্রতি মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলা শুনানি শুরু। সুপ্রিম কোর্টে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি। 21 নম্বর মামলা এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হলো এসআইআর মামলার শুনানি এবং শুনানি শুরুর আগে একের পর এক ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আধার কার্ডকে গ্রহণ করার আবেদন জানিয়েছেন পরিচয়পত্র হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী ভোটের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন যাতে মাইক্রো অবজারভারদের না রাখা হয়। সরাসরি সহকর্মী সন্তুর কাছে চলে যাবো। সন্তু, সর্বশেষ কি জানতে পারছো? দেখে এই
মুহূর্তে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে একদম বিচারপতির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা রয়েছেন এবং যে আপডেট জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছুটা সময় পরেই কেস নাম্বার রয়েছে। যদিও তোমায় জানিয়ে রাখবো কলকাতা বিমানবন্দরের বাইরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে যাওয়ার পর যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, সেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কখন সুপ্রিম কোর্টের বাইরে বেরিয়ে আসেন এবং কেস নাম্বারে কেস যখন ওঠে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি সওয়াল জবাব করেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অভিক কিশোরায় রয়েছে, কিশোরায় এই মুহূর্তে আর কি আপডেট কিশোরায়? এই মুহূর্তে যে আপডেটটা তুমি দিচ্ছিলে সন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পৌঁছে গিয়েছেন একদম পোডিয়ামের সামনে এবং আমার কাছে লাইভ আপডেটস আসছে একদম সুপ্রিম কোর্টের ভেতর থেকে। যে আপডেট আমরা লেটেস্ট পাচ্ছি, জাজের কাছে এই মুহূর্তে বলা হচ্ছে, সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণন তিনি মেনশন করছেন বেঙ্গলের এসআইআর ম্যাটার। তিনি বলছেন 36 আর 37 হচ্ছে ফ্রেশ কেস এবং এই মুহূর্তে আমরা সেই ছবিও দেখানোর চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কল্যাণ ব্যানার্জি তার পাশে রয়েছেন এবং কপিল সিব্বল অনলাইনে অ্যাপিয়ার করছেন এই ম্যাটারটায়। 21 নম্বর কেসটাও ছিল দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনের করা, সেই কেসেও কিন্তু এসআইআর নিয়ে তারা আবেদন করেছিল এই পদ্ধতিটা যাতে বন্ধ করা হোক। এই তারা বারবার বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বৈধ নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন ছিল আধার কার্ড সহ বিভিন্ন যে নথি তিনি চাইছেন ইনক্লুড হোক সেগুলো ইনক্লুড করার কথা। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিজিআই বলছেন, চিফ জাস্টিস বলছেন আইটেম 37 ইজ বাই ম্যাডাম মমতা ব্যানার্জি। সিনিয়র অ্যাডভোকেট শ্যাম দিওয়ান বলছেন হ্যাঁ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ হলো। চিফ জাস্টিস তিনি নিজে উল্লেখ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আইটেম নম্বর 37 হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা এবং পোডিয়ামের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার পাশে কল্যাণ ব্যানার্জি রয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা আপডেট পাচ্ছি যে সিজিআই বলছেন একটু অপেক্ষা করুন এবং একটু অপেক্ষা করার পর দুটো ম্যাটারের পর আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মামলা সেটা শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য এগিয়ে এসেছেন, তার মামলা শোনা হবে বলে তিনি এই মুহূর্তে পোডিয়ামের সামনে রয়েছেন। দুটো ম্যাটার শোনা পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল কিন্তু শোনা হবে বলে জানা যাচ্ছে। লাইভ আপডেট আমি এবং সন্তু দিচ্ছি, রিয়াঙ্কা দিচ্ছি সুপ্রিম কোর্টের একদম বাইরে থেকে। ভিতরে আইনজীবীদের ভিড় কিন্তু বাড়ছে। কোর্ট রুম নাম্বার 1-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনানি আর কয়েক মুহূর্তের মধ্যে আর দুটো ম্যাটারের পরেই শুরু হতে চলেছে। একদমই কিশোর এবং সেই ছবি সেই তথ্য কিন্তু সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে ইতিমধ্যে সেই মামলার শুনানি এবং সর্বোপরি যে তথ্য আপনাদের সামনে রাখছি, এসআইআর মামলার শুনানি শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে এবং বিচারপতির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু নয় একই সঙ্গে এজলাসে তিনি পৌঁছে গিয়েছেন এবং সর্বোপরি যে হাই ভোল্টেজ মামলার দিকে নজর ছিল সেইখান থেকে আসা তথ্য আপনাদের সামনে রাখছি, যেখানে মামলা শুনছেন প্রধান বিচারপতি। অনলাইনে রয়েছেন কপিল সিব্বল আইনজীবী, তিনি অনলাইনে রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে রাখা হয়েছে, অর্থাৎ এসআইআর এর যে শুনানি শুরু হয়েছে, মামলার শুনানি শুরু হয়েছে, সেই শুনানি প্রেক্ষিতে দাঁড়িয়ে একটার পর একটা ব্রেকিং তথ্য আপনাদের সামনে রাখছি। প্রথমে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনের যে মামলা তা শুনছেন প্রধান বিচারপতি, আর এরপরই মূল মামলা এসআইআর সংক্রান্ত মূল মামলা তা শুনবেন প্রধান বিচারপতি। সন্তু আমার অপর সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সন্তু, আপডেট কি? একদমই তনয়, তোমায় জানিয়ে রাখবো এই মুহূর্তে বড় ব্রেকিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ম্যাটার, যে কেস, তা কিন্তু লাঞ্চের পর শোনা হবে, কারণ লাঞ্চ টাইম শুরু হয়ে গেল 1টা থেকে 2টো। লাঞ্চের জন্য অর্থাৎ দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য যে বিরতি, সেই বিরতি কিন্তু শুরু হয়ে গেল সময় এবং কিছুক্ষণের মধ্যেই বেঞ্চ উঠে যাবে। আমরা কি খবর পাচ্ছি, রিয়াঙ্কাও রয়েছে, রিয়াঙ্কার সঙ্গে আমি আরেকবার কথা বলবো। রিয়াঙ্কা, এই মুহূর্তে বেঞ্চ কি উঠে যাচ্ছে? এই মুহূর্তে বেঞ্চ উঠে যাওয়ার কথা, কারণ 1টা থেকে 2টো অবধি লাঞ্চ টাইম। আর এই কেসটা নিয়ে আমরা যতটাই জানি যে 2টোর পর এই কেসটা নিয়ে শুনানি হবে। এক্ষুনি আমরা যেটা দেখছিলাম কেস নাম্বার 21, যেটা দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনের দিক থেকে ফাইল করা হয়েছে, ওই কেসের শুনানির সময় যে অ্যাডভোকেট দিওয়ান রয়েছে উনি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিজ নিয়ে। আমি কিশোরের কাছে যাব। কিশোর, এই মুহূর্তে আপডেট উঠে আসছে
সিরিয়াল নাম্বার 36 এর আইটেমে যে আলোচনা হচ্ছে সেখানে বলছেন দিওয়ান বলে যে আইনজীবী রয়েছেন তিনি বলছেন যে কোর্ট ডিরেক্ট করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টটাকে দেখাতে হবে, কে কে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামের জন্য বাদ গিয়েছে সেটা তো দেখাতে হবে, এটা বলছেন আইনজীবী। 36 নম্বর মামলা, এটাও এসআইআর রিলেটেড, এই মামলার শুনানি চলছে। এবার 37 নম্বর মামলা উঠে আসবে, কোর্ট রাইজ করছে, অর্থাৎ লাঞ্চ ব্রেকের কিন্তু সময় হয়ে গিয়েছে 1টা বাজে, এবার মনে হয় লাঞ্চ ব্রেকে চলে যাবে এবং ফিরে এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন আই হ্যাড দ্য অ্যাডভান্টেজ অফ মাই 2 ব্রাদার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আমি আমার দুজন ভাইয়ের কথা শুনেছি ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা বলছেন কিভাবে পাস সার্টিফিকেটকে বারবার ইস্যু করা হচ্ছে, অর্থাৎ অবাধে পাস সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হচ্ছে এবং সেই কথা বলছেন সিজিআই নিজে। এটা গুরুত্বপূর্ণ, এটা ব্রেকিং হওয়া উচিত যে সিজিআই বলছেন ওয়েস্ট বেঙ্গলে অবাধে সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। দিওয়ান বলছেন প্লিজ সি দ্য ব্রিফ নোট বাই দ্য পিটিশনার, বলছেন যে দয়া করে আমার পিটিশনটা দেখুন এবং দেখুন এসআইআর হিয়ারিং শেষ হতে 4 দিন বাকি আছে, এখনো 36 লক্ষ আনম্যাপড ভোটার রয়েছে, 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, হিয়ারিং পেন্ডিং রয়েছে 63 লক্ষের, কিভাবে 4 দিনের মধ্যে এটা শেষ হতে পারে? অর্থাৎ মামলার শুনানি কিন্তু পরপর চলছে এবং সেই শুনানিতে 36 নম্বর হিয়ারিংয়ে বলা হচ্ছে, আইনজীবী বলছেন যে এটা আর একটু পিছিয়ে দেওয়া হোক। চিফ জাস্টিস বলছেন আমি শুনেছি কিভাবে অবাধে সার্টিফিকেট ইস্যু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, 36 নম্বর মামলার শুনানি হচ্ছে। এবার আমরা যে আপডেটটা পাচ্ছি যে মাইক্রো অবজারভার, দিওয়ান বলছেন মাইক্রো অবজারভার 8,300 জনকে নিয়োগ করা হয়েছে, তারা কিন্তু তাদের দে আর নট কন্টেম্পলেটেড আন্ডার দ্য কনস্টিটিউশন অ্যাট অল, সংবিধানে এই মাইক্রো অবজারভারদের উল্লেখ নেই, তাহলে কি করে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে? নাম্বার অফ অ্যাপ্রুভ ডকুমেন্টস রিজেক্টেড, ইলেকশন কমিশন যে ডকুমেন্টগুলো অ্যাপ্রুভ রয়েছে সেগুলোকেও রিজেক্ট করে দিচ্ছে, এই কথা বলছেন। ডমিসাইল সার্টিফিকেট, আধার, ওবিসি সার্টিফিকেট কিছুই ইলেকশন কমিশন নাকি অ্যাকসেপ্ট করছে না, এটা আইনজীবী বলছেন। এবং লোকে 4-5 ঘন্টা ধরে অপেক্ষা করছে, এটা বলছেন আইনজীবী যারা এসআইআর পিছিয়ে দিতে চাইছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবীরা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করবেন 37 নম্বরে, এটা 36 নম্বর চলছে, এর আগে 21 নম্বর হয়েছে, 21 নম্বরে দোলা সেন, ডেরেক ওব্রায়েনের মামলা ছিল, সেখানেও এসআইআর নিয়েই আলোচনা হয়েছে। বিচারপতি উল্লেখজনকভাবে উল্লেখ করেছেন যে ওয়েস্ট বেঙ্গলে অবাধে সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, আমরা এটা শুনেছি। এই পর্যবেক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, একদম কিশোরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সুপ্রিম কোর্টে দেশের শীর্ষ আদালতে ভীষণ রকম স্পষ্ট হয়ে গেল এ রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কেন চলছে। এভাবে মুড়ি মুড়কির মতো এ রাজ্যের কাউন্সিলর থেকে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সবাই খসখস করে কাগজে লিখে একটা করে নাগরিকত্বের কাগজ ধরিয়ে দিচ্ছে যেন, এবং তারপর অনুপ্রবেশকারীরা মূল স্রোতে অনায়াসে ঢুকে যাচ্ছে এবং সেটা যে সুপ্রিম কোর্টের নজরেও রয়েছে সেটা ভীষণ রকম পরিষ্কার হয়ে গিয়েছে। সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধান বিচারপতি, তিনি অবাক হয়ে প্রশ্ন করছেন যে কি করে পাস সার্টিফিকেট ইস্যু করা যেতে পারে, কিভাবে হতে পারে কাণ্ড। আমি সন্তুর কাছে একবার যাওয়ার চেষ্টা করব। সন্তু, প্রধান বিচারপতি পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে, এহেন আবেদন হতে পারে কিভাবে? আর আমরা তো রাজ্যে এহেন ঘটনা ঝুড়ি ঝুড়ি দেখছি, কাগজে খসখস করে লিখে দেওয়া, একটা করে কাগজ নথি ধরিয়ে দেওয়া। অন্য কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলেছিলেন যে একটু বুদ্ধি খরচ করো, আমাদের যে ক্যাম্প আছে যা যা লাগবে সেখান থেকে করিয়ে নাও। অর্থাৎ তোমার আছে, তুমি পাচ্ছ বা তোমার হারিয়ে গেছে, তুমি অ্যাপিল করছো সেটা নয়, করিয়ে নাও, ছেড়ে দাও। রত্না বিশ্বাস প্রকাশ্যে মঞ্চে আরও ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যারা বাংলাদেশ থেকে এসেছেন, যাদের ভোটার কার্ড নেই, আমাদের জাকিরদা রয়েছে, উনি ভালো লিঙ্ক করতে পারেন, আপনারা ওনার থেকে ভোটার কার্ড করিয়ে নিন। অর্থাৎ তৃণমূল প্রায় সবসময় প্রকাশ্য মঞ্চ থেকে বারবার সবার সামনে সর্বসমক্ষে বলে থাকেন যে যদি যা প্রয়োজন করিয়ে নাও। এমনকি ফিরহাদ হাকিমকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে কলকাতা পুরসভার থেকে যারা বার্থ সার্টিফিকেট চাইছেন, যারা ডিটেলস চাইছেন, তাদেরকে যাতে দেওয়া হয়, সেই কথা কিন্তু বারবার আমরা শুনেছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রত্না বিশ্বাসরা একই কথা বলেছেন বারবার, এই কথা আমরা শুনেছি। আজ প্রধান বিচারপতি তিনি নিজে বললেন যে বাংলায় কিন্তু জন্ম শংসাপত্র
ইস্যু করা হচ্ছে এবং একদম যে কাগজ ছাপার মতো জেরক্স মেশিনের মতো একের পর এক যে জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা আমরা এর আগেও দেখেছি। আমরা ঘুনি বস্তিতে গিয়ে দেখেছি, সমাদৃতা তোমার মনে রয়েছে, সেখানে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স পড়েছিল। অর্থাৎ এই ঘুনি বস্তিতে যারা রয়েছে তারা আধার কার্ড ভোটার কার্ড কিভাবে পেল, এটাও তো একটা প্রশ্ন। এবং শুধু তাই নয়, প্রশ্ন উঠছে সন্তু, আমি আরো একবার কিশোরের কাছ থেকে জানতে চাইবো, কিশোর এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ অধীর আগ্রহে এই কোর্টরুম ড্রামাটা যেটা চলছে এটা জানতে চায়, তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানবো কি চলছে এই মুহূর্তে। সমাদৃতা কোর্টরুমে এই মুহূর্তে 36 নম্বর ম্যাটার, যেটা এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 37 নম্বরের ঠিক আগের মামলা, কিন্তু যেহেতু এসআইআর এর মামলা তাই পরপর শুনানি হচ্ছে। এসআইআর এর মামলায় এই মুহূর্তে সিনিয়র অ্যাডভোকেট দিওয়ান বলছেন যে ইসিআই কেন কাগজ দিচ্ছে না যে কাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম বাদ দিয়েছে। জাস্টিস জয়মাল্য বাগচি তিনি বলছেন আমাদের বলা হয়েছে যে এই সমস্ত তথ্য ওয়েবসাইটে অলরেডি রয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ গিয়েছে সেই তথ্য তো ওয়েবসাইট রয়েছে, তাহলে কেন প্রশ্ন। দিওয়ান বলছেন কি কোনো একটা কারণ তো দিতে হবে, সাম শর্ট রিজনস মাস্ট বি গিভেন। মানে লয়ার দিওয়ান বলছেন যে শুধুমাত্র নামটা তুলে দিলেই তো হবে না, নামের পাশে কারণও দেখাতে হবে যে কেন তার নামটা বাদ পড়েছে। সিজিআই বলছেন ইয়েস, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন ইয়েস টু দ্য এক্সটেন্ট দ্যাট পারসন শুড নো ইজ ফাইন। হ্যাঁ, তার জানা উচিত, কিন্তু একটা এক্সটেন্ট থাকা উচিত, একটা লিমিট থাকা উচিত। মানে ইলেকশন কমিশন যতটা পর্যন্ত জানাতে চায় সেই জানানোর লিমিট থাকা উচিত। অনলি থিং ইজ দ্য মোড ইন উইচ দে আর ইনফর্ম, কিভাবে তাদের জানানো হচ্ছে সেইটা বেশি জরুরি। তিনি বলছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রধান বিচারপতি বলছেন উই ওয়ার টোল্ড দ্যাট দ্য লিস্ট ইজ নট অনলি কমিউনিকেশন বাট ইন্ডিভিজুয়াল নোটিসেস আর বিং গিভেন। শুধুমাত্র একটা কমিউনিকেশন নয়, বাট এক একটা নোটিশ দেওয়া হচ্ছে। আমরা তো এটাও শুনেছি, এটাও আমাদের বলা হয়েছে। তারপরে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী বলছেন যে হ্যাঁ, নোটিশ দেওয়া হচ্ছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ যাচ্ছে। তুমি একটু সঙ্গে থাকো, আমি এই যে কথোপকথন শুনানি চলাকালীন দর্শকদের আবারও শোনাবো তোমার মাধ্যমে, কিন্তু এই মুহূর্তে জানিয়ে রাখে সুপ্রিম কোর্টে হচ্ছেটা কি। এই মুহূর্তে এসআইআর মামলার শুনানি চলছে, আপনাদের জানিয়ে রাখতে চাইবো এ রাজ্য থেকে এই মুহূর্তে 3টে মামলার শুনানি রয়েছে। 21 নম্বর মামলা যা ডেরেক ওব্রায়ান এবং দোলা সেনের মামলা, যেটার শুনানি এই মুহূর্তে চলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। এই ডেরেক ওব্রায়ান এবং দোলা সেন মামলাটা করেছিলেন, যার শুনানি এই মুহূর্তে চলছে। এরপর রয়েছে 36 নম্বর মামলা, সেটাও শোনা হবে। 36 এবং 37 দুটো মামলায় নতুন মামলা। কি কি মামলা? 36 নম্বর মামলা জয়ের গোস্বামী এবং এই রাজ্যের বিশিষ্টরা মিলে যে এসআইআর এর বিরোধিতা করে মামলা করেছেন সেটা, এবং 37 নম্বর মামলা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করতে যাচ্ছেন সেটা। 36 এবং 37 নম্বর মামলা শুনানিও হবে। কিশোরের তোমার কাছে একটা জিনিস একটু বিষয়টা বুঝতে চাইবো, এই যে তুমি বলছো যে প্রধান বিচারপতির এই কথোপকথনগুলো সিনিয়র অ্যাডভোকেট দিওয়ানের সঙ্গে, এই কথোপকথনগুলো এই মুহূর্তে চলছে ডেরেক ওব্রায়ান এবং দোলা সেনের করা লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলায়, তাই তো? একটু আপডেট হয়েছে সমাদৃতা, 16 নম্বর মামলা নয়, এখন 36 নম্বর চলছে। 16 নম্বর এবং 36 নম্বর মামলা বলা যেতে পারে যেন যৌথভাবে শুনানি হচ্ছে, কারণ দুটোই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। অর্থাৎ 36 নম্বর মামলার যে আইনজীবী দিওয়ান, তিনি কিন্তু এই মুহূর্তে সওয়াল করছেন এবং সিজিআই সেই মামলা শুনছেন। দিওয়ান বলছেন প্লিজ সি দ্য নোট, উই হ্যাভ সট ইসিআই টু উইথড্র অল নোটিসেস উইচ পার্টেন টু অনলি নেম মিসম্যাচ। অর্থাৎ 16 নম্বর মামলা কি 36 নম্বর মামলার এই দুটোই, যেহেতু 21 নম্বর মামলা এবং 36 নম্বর মামলা, মাফ করবেন, এই দুটোই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। 21 নম্বর মামলায় যেটা তুমি সঠিকভাবে বললে, দোলা সেন এবং ডেরেক ওব্রায়ানের করা লজিক্যাল ডিসক্রিপেন্সির মামলা, এবং 36এরটাও যেহেতু লজিক্যাল ডিসক্রিপেন্সি, বলা যেতে পারে যেন যৌথ শুনানি হচ্ছে। কিন্তু 21 নম্বর মামলাটাই মূলত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ দোলা সেন এবং ডেরেক ওব্রায়ান ওই মামলাটি করেছেন। এই মুহূর্তে কি কথোপকথন চলছে, এই মুহূর্তে কথা হচ্ছে সিজিআই বলছেন, আমি তোমায় জানাই, সারা বাংলার মানুষকে জানাই সিজিআই কি বলছেন। বলছেন যে আমরা তো শুনেছি যে সমস্ত কিছু ইন্ডিভিজুয়াল নোটিসে মানুষকে বলেই দেওয়া হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কাদের নাম বাদ গেছে। সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী বলছেন হ্যাঁ, নোটিশ পাঠানো হচ্ছে, অর্থাৎ এই কথা সত্যি নয় যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম বাদ গেলে সেখানে নাকি নোটিশ দেওয়া হয় না বা ইনফর্ম করা হয় না, এটা সত্যি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিলেন। সিজিআই বলছেন ইউ সে ডিউ টু মিসম্যাচ অফ নেমস এক্সেট্রা দেয়ার আর ওয়েল এক্সপ্লেন্ড রিজনস।
আমি একবার নজরও রাখছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মুহূর্তে বেরোতেও পারেন। অন্যদিকে আমি এই মুহূর্তে জানাচ্ছি যে সিজিআই বলছেন যে অলরেডি তো নাম মিসম্যাচ কেন রয়েছে সেই কারণগুলো দেওয়া রয়েছে। কারণগুলো যদি দেওয়াই থাকে তাহলে কেন এতে সমস্যা? তোমার কাছে এই জায়গা থেকে আমি একটু সন্তুর কথা চলে যাবো। সন্তু, তুমি শুনছিলে কিশোরয় কি বলছে? আমরা জানি শুনানির নোটিশ পেয়েছে সবাই এবং নোটিশ পেয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে লাফঝাপ আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ আদালতে গিয়ে একরকম বলা হচ্ছে এবং এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকলে প্রত্যেককেই যে নোটিশ দেওয়া হচ্ছে তা তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে থেকে বারবার বলে গেছেন। আদালতে তৃণমূলের এক মুখ, রাজ্যে দাঁড়ালে আর এক মুখ, এটাই কি তৃণমূলের প্রবণতা হয়ে গেছে, বিচারিতা? আর একটা মনে করে দিই সমাদৃতা, আধার কার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরিয়ে বলেছিলেন আধার কার্ড কেন করব, আধার কার্ড কেন দরকার, আমার তথ্য কেন্দ্র সরকার নিয়ে নিচ্ছে এবং সেই আধার কার্ডই যাতে মেনে নেওয়া হয় আইডেন্টিটি হিসাবে, সেটা সুপ্রিম কোর্টে বলা হচ্ছে সমাদৃতা। মানে এই দুমুখ নীতিটা গোটা বাংলার মানুষ দেখছেন। আমরা দেখতে পাই আনন্দপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যান না, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা ভিআইপি মুভমেন্ট হচ্ছে। আমরা বোঝার চেষ্টা করব কংগ্রেস নেতা, কোনো এক কংগ্রেস নেতা তিনি এসেছেন এই মুহূর্তে চিদম্বরম এসেছেন, পি চিদম্বরম, আমি সেই ছবিও দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি দেখা করতে এসেছেন পি চিদম্বরম? এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন, এই মুহূর্তে সেই ছবি আমি দেখতে পাচ্ছি। আমাদের সেই ছবি সরাসরি আমি দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি দেখা করবেন? এই মুহূর্তে কোনো একটা ঘটনায় তিনি এসেছেন, কোনো কেসে এসেছেন হয়তো, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। কিন্তু সমাধিত আমাদের মনে রাখতে হবে যে এই বাংলায় আমরা বহুবার দেখেছি, আমরা মিঠু মোল্লাকে দেখেছি যাদেরকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। এই মুহূর্তে সওয়াল জবাবে বিচারপতি নিজে বলছেন যে ওখানে মুড়ি মুড়কির মতো জন্ম সার্টিফিকেট বানানো হচ্ছে। অর্থাৎ দিল্লির কাছেও খবর রয়েছে যে এভাবে জন্ম সার্টিফিকেট এবং ভুয়ো নথি বানানো হয়। তাহলে সেই কোন এই নথিগুলো, রাজ্য সরকারের দেওয়া নথিগুলো যাতে নিয়ে নেওয়া হয়, যাতে গ্রহণ করা হয়, তার জন্য বারবার বলা হচ্ছে। কি করে গ্রহণ করা হবে তাতেই যদি জল মেশানো থাকে? এবং আমি খুব আশ্চর্য হব না যদি এই মামলা ওঠার পর বিচারপতিরা বলেন যে এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই, এই মামলার কোনো সারবত্তা নেই। তাহলে আমি খুব আশ্চর্য হব না, কারণ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরটা আটকাতে চাইছে। যেই এসআইআর 99.99% কমপ্লিট হয়ে গিয়েছে, সম্পন্ন হয়ে গিয়েছে এবং তুমি জানো প্রায় 60 লক্ষের কাছাকাছি নাম বাদ গিয়েছে, সেই নামগুলো নিয়ে ভোটে লড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার বলছেন 2025-এর লিস্টটা রেখে দেওয়া হোক। 2025-এর লিস্ট রেখে দিলে এই 60 লক্ষ ব্যক্তি যারা মৃত, সন্তু, খুব সহজ হয়ে যাবে সন্তু, তাহলে এই ভুয়ো ভোটারদের পুষে রাখা। আমি কিশোরের কাছে আরো একবার যাবো। কিশোর, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কি চলছে? কথোপকথন চলছে, আর্গুমেন্ট চলছে সমাদৃতা। এই মুহূর্তে চিফ জাস্টিস বলছেন, স্টেট বলছেন যে নেম ডিসক্রিপেন্সি শুড নট বি লজিক্যাল ডিসক্রিপেন্সি। রাজ্য সওয়াল করছে যে নামের সমস্যা থাকলেই সেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা উচিত নয়। কপিল সিব্বল রাজ্যের হয়ে সওয়াল করছেন, তিনি বলছেন স্পেলিং মিস্টেক প্রবলেম হওয়ার কথা নয়, আগেই বলা হয়েছিল, এখন আবার সমস্যা হচ্ছে, এখন আবার বলা হচ্ছে। কিন্তু চিফ জাস্টিস কিন্তু বারবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই কথা বলেছেন। তিনি বলেছেন নোটিশ অলরেডি দেওয়া হচ্ছে, অর্থাৎ এর আগেই যে বারবার বার্তা দেওয়া হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাকি নাম দেওয়া হচ্ছে না, নোটিশ দেওয়া হচ্ছে না, নামের লিস্ট দেওয়া হচ্ছে না, একটাও সত্যি কথা নয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেগুলো প্রচার করা হয়েছিল এগুলো সত্যি কথা নয়, কোর্টে যেন প্রমাণিত হয়ে গেল। অন্যদিকে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে নামের মিস্টেক হলেই কি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে সেটাকে চালিয়ে দেওয়া যেতে পারে, এটা রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে। এবং সেই এই মুহূর্তে আমি সেই কথোপকথনটা আমি বলছি এই মুহূর্তে দর্শকদের। দিবান বলছেন উই হ্যাভ গিভেন ইউ এক্সাম্পল অফ অ্যাকচুয়াল ইলেক্টর। আমরা আপনাদের অ্যাকচুয়াল ভোটার যারা তাদের উদাহরণ দিচ্ছি যে কিভাবে তাদের সমস্যার মুখে পড়তে হয়েছে। চিরাগ টিবরেওয়াল, তার বাবার নামের মিসম্যাচ ছিল বলে তাকে ডাকা হয়েছে, বাবার নামের ডিসক্রিপেন্সি হলে বলা হচ্ছে যে তার নাম বাদ চলে যাবে, এরকম কেন হবে? অন্যদিকে সিজিআই বলছেন, আরও একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছেন। তিনি বলছেন যে নোটিশ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, টু উইথড্র নোটিসেস উইল বি ইমপ্র্যাকটিক্যাল সিন্স ইট হ্যাজ বিন অলরেডি ইস্যুড। যে নোটিশ ইস্যু করে, তুমি যে কথাটা বলছো সেটা দর্শকদেরকে একটু পরিষ্কার করে জানাতে চাইবো। এই মুহূর্তের ব্রেকিং, নোটিশ প্রত্যাহার করা অবাস্তব হবে, এটি ইতিমধ্যেই জারি করা হয়েছে। Wanted labor, sir. Maybe I prefer that. I'm a very less important person. I prefer that. Sir, I'm from a common family, but I'm not fighting for my party. Madam Mamata,
sorry for interruption. The state of West Bengal, in its own right, has filed a petition, right? Today, of course, you are also coming in your individual capacity, but state of West Bengal, in its own right, there is nothing wrong in that. State of West Bengal has also filed a petition. State of West Bengal has not filed. One of the best counsels in the Supreme Court, fortunately, are there to not only are to represent the case of the state. Mr. Sibal appeared on that day. Today also, incidentally, Mr. Diwan is there. Then in the other matter, Mr. Gopal is there. The best of the team, the legal team in the Supreme Court is there to assist us in the matter. Mr. Sibal, though slightly relevant. Sir, if you allow me 5 minutes only. Now he is there. Only 5 minutes only. We will give you, not 5, we will give you 15 minutes. We are only pointing out that on 19th January, when the matter came before us, Mr. Sibal very eloquently he explained the procedural difficulties which the state was experiencing, and where the state had some genuine apprehension for exclusion of the bona fide citizens of the India, citizens of West Bengal, the residents of West Bengal who are citizens of India. So therefore, those directions, the direction which Mr. Diwan just read out, were issued. Today, in your petition, some additional issues are being flagged. Absolutely right. Issues are being flagged. Every problem has a solution. So we must look toward the solution in order to ensure that no innocent citizen is left out. This SIR is based upon only on 3 grounds. Dead persons excluded, no difficulty, neither you will want, nor anybody will plead for the dead persons. Similarly, the persons who are disqualified to remain for any reason, somebody is convicted, whatever may be any ground in the law, you will not plead their case. Similarly, those migrants, the word is migrants is also one of the grounds. Those who have left West Bengal, even you will not plead there. But the genuine persons must remain there. Now, among the genuine persons, one of the ground, as Mr. Diwan has today flagged, and we are thankful to you also, that in your petition now this issue has been raised, that because of the local dialect, or because the manner which the Bangla people will proudly pronounce a name, or because of that, and this all because nowadays AI assisted computerization, that you are speaking Datta and they are recording something else. If this kind of things are happening, you will find out a solution. মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি 5 মিনিট বলতে চাই হুজুর, কিন্তু থামিয়ে দিলেন প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গ রাজ্য তার নিজের অধিকারে একটি রিট পিটিশন দায়ের করেছে রাজ্যের মামলা প্রতিনিধিত্ব করার জন্য সুপ্রিম কোর্টে। সেরা কাউন্সিলরদের একজন রয়েছে, সিব্বল রয়েছেন, দিওয়ান রয়েছেন, সবথেকে সেরা আইনজীবীরা রয়েছেন আমাদের সহায়তা করার জন্য। বলছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমি কিশোলয়কে যদি পাই, আমি কিশোলয়ের কাছে আরেকবার চলে যাব। কিশোলয়, কথোপকথনের নির্যাসটা দর্শকদের জন্য যদি একটু সহজ করে বলো। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় 5 মিনিট বলতে চাইলেন, তিনি তার রাজ্যের হয়ে বলবেন, তার উত্তরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক কি বলছেন, প্রধান বিচারপতি ঠিক কি বলছেন? দেখো সমাদৃতা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্টারভিন করেছেন। তার বলার আগেই তিনি আগের মামলা চলাকালীন ইন্টারভিন করে বলতে থাকেন যে নামের বানানের জন্য কি সমস্যা হচ্ছে। তিনি বলেন চিফ জাস্টিসকে যে আপনারও নামের বানানটা যদি বাংলায় লেখা হয় তাহলে আপনাকেও লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকবে। অন্যদিকে চিফ জাস্টিস বলছেন যে এই ভাষাটা যিনি জানেন, এমন ভাষাটা যিনি এলিকুয়েন্টলি জানেন, তেমন একজন ব্যক্তির কমিশনে থাকা উচিত। আপনার তরফ থেকে, স্টেটের তরফ থেকে কপিল সিব্বল, মিস্টার দিভান সহ অন্যান্য লার্নেড আইনজীবীরা রয়েছেন যারা আপনাকে অ্যাসিস্ট করছেন, স্টেটকে অ্যাসিস্ট করছেন। আপনার এই মুহূর্তে কোনো এইভাবে উত্তেজিত হওয়ার কারণ নেই, এমনটাই যেন বলতে চাইলেন চিফ জাস্টিস। বাট স্পেসিফিক্যালি তিনি বললেন যে আপনি আপনার তরফ থেকে, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আইনজীবীরা ম্যাটারটা আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, আমাদের অ্যাসিস্ট করছেন। আমরা আশ্বস্ত করলেন, একই সঙ্গে তো প্রধান বিচারপতি এটাও আশ্বস্ত করলেন আপনাকে 5 নয় 15 মিনিট দেব, কিন্তু ইনোসেন্ট সিটিজেন বাদ যাবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, আইনজীবীরা তো আছেন, এমনটাই বলছেন। তো তার মানে তো খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে সওয়াল করুন এমনটা চাইছে না, তাই কি? আচ্ছা কিশোর, আসছি আমি তোমার কাছে, আসছি। এই মুহূর্তে
যে ব্রেকিং নিউজ, মমতাকে থামিয়ে দিলেন বিচারপতি। একবার দর্শকদের জন্য জানিয়ে রাখতে চাইবো, মমতাকে থামিয়ে দিলেন বিচারপতি। আপনার আইনজীবী আছেন বলার জন্য, রাজ্যের হয়ে কপিল সিবাল আছেন, দিওয়ান আছেন, সিনিয়র অ্যাডভোকেট তিনি রয়েছেন, উনি আরো ভালো করে ব্যাখ্যা করতে পারবেন। আপনাকে 5 মিনিট না 15 মিনিট সময় দেব। বিচারপতি বললেন এই কথা, শুনুন একবার, দেখুন, নজর রাখুন সুপ্রিম কোর্টে। Because it is not my photograph, all the Bengali leading newspapers, it is reported. You'll be surprised to know the, sir, only sir, my submission, sir. Sir, their SIR process is only for deletion, not for inclusion. Mismatch, not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's changed her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Can't be. Yes, sir, they have done it, sir. That's why we are. Now, That's sir, why we only just want to, sir. Number 2, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. Sir, you will appreciate sometimes some people work some office, they go to be, they transferred other offices, they work somewhere. Sometimes the poor people, they purchase the flats, they shifted their addresses, but they are the genuine people are staying there. But because of the name of logical discrepancy, now they change the name. No, instead of logical discrepancy, when you gave order, sir, they violated, and they say it is the discrepancy mapping. Sir, can they even violate your order? Number 2, sir, we are grateful. Bengal people are so happy that this court gave order that Aadhaar card will be one of the proof documents. But they said no, with Aadhaar card. Sir, in other state, sir, the domicile certificate is allowed. Sir, the family registered card is allowed. Sir, the government housing card is allowed. The health card is allowed. The bank books means whatever caste certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Sir, 4 state opposition state are going for on the eve of election. But why after 24 years, what was the hurry to do it? What it takes 2 years, only within 3 months, even when the festival season is there, when the harvesting season is there, when people are not in a mood to be in the city, they were in the outside, but they are traveling, and that time they issued the notices and all this. Sir, more than 100 people died, sir. Can you imagine? Sir, BLOs died, and they have written the letter that CEO is responsible for my committing suicide. So many BLOs are murdered, they died, and also more than 150 people died, and so many are hospitalized. Sir, because of the harassment of the people, because of Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? The state government, we cried foul, saying that why not Assam? Cooperation. They say why not Northeastern? Madam, I will come all the way to speak something. Indeed, Millet. But the only thing is that, Millet, if it's off the record, we need to. Madam Mamata, let me clarify 2-3 things to you. About the Aadhaar card, this matter about SIR's validity issue. SIR's validity issue is being argued before us from last more than 2 months. In the main judgment, which was the first case, we have reserved the judgment. Therefore, we are not in a position to comment with regard to the credibility, credential, or admissibility, and to what extent about the Aadhaar card. That issue has been argued before us. We have reserved the judgment. But you also will appreciate Aadhaar card has also its own limitations when you will read that statute under which it is issued. At the same time, with reference to its insertion in the RP Act, what will be its value? We are yet to determine that part. You have one part. Second, you have pointed out this issue of the discrepancies part. In this case, one way out can be that you give a team of officers, the Election Commission can take them on deputation in the sense that those can also be part of the Election Commission team, verify that here it is a spelling mistake or it is only because of the local dialect that this mistake is occurring. Those must be rectified. That has to be rectified.
So let us see what response they will give. We will grant them 1 day time. Tomorrow or Sir, day after. No, sir. What happens, sir, ultimately, in practical, ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the Election Commission office through AI. Sir, earlier 58 lakhs are being deleted. Even they were not allowed to file Form 6. Sir, earlier first phase, 58 lakhs deleted. There so many people are alive, and now they are being declared that their death. Sir, the anti-women, so many women. Madam Mamata, if need arises, we will mandate it. We will direct. Every document will have to be signed by the BLO, who are the authorized officers and who are the authorized notified officers. Kindly see the directions in the website, Millers, so far as the so-called micro observer. Micro observer is a final authority. Election Commission, WhatsApp Commission. WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. Millers, they could certificate on record. May I just take you back? They are all Government of India officials. My lords, they are, Lord, in one of the matters, government is a party. Lord, let but the problem is that they are not allowing the people. let the matter. They are not allowing the state officials. Possibly for most of the submit. They are not allowing the domicile certificate. Day after. They are not allowing the government certificate. Let that be a direction, Millers. We should be served the copies. May I just highlight? I have something. Yeah, I just want to highlight 2 points. If your lordship would just take up, I want to save time, so just go to my note for a moment. Just go back. Lord, I want to intervene for 1 minute, Lord, if lordship permits, Lord. We have written several letters to the state government to give us Group B, Lord, the class 2 officers of the rank of SDM or equivalent, so that, my Lord, EROs can be appointed. That's the standard pattern, my Lord, that they should be class 2 officers because they decide vital rights, papers and all that. No, that has Now they have given, my Lord, only about 80 officers of that rank. Rest, all of them were given who were clerks and below, who are working under the pressure of the state government. Therefore, we had to appoint, my Lord, micro observers who can assist, my Lord, in case, my Lord, they are in the confusion. So the fault lies with them in not giving us class 2 officers for performing the job of AERO and ERO. That's the reason why this is happening. And these micro observers are validly appointed under Section 13C, read with 3. No, there is no statutory rules. My learned friends are not right, Lord, that they are not, we are not entitled to appoint them. If this is the state of affairs, which is not contemplated by the rules and the state is not cooperating, then there's no alternative except to appoint the observers who can assist. Class 3 officers from Anganwadi and so on, they are being given to us. So that's And the this is the reason why communication. assistant. There is only one. But they are not assisting. There is one lordships have one side of the story. May be true, may not be true. I'll not go into it. So there is one more petition where the Election Commission of India has filed an affidavit. So that also may be taken on record. It's not listed on board. It was mentioned by Mr. Giri. But I am appearing in that matter and I have read the affidavit. But that also will have some bearing, my lord, in ultimately what your lordship passes the order. And we have highlighted all the difficulties we have been facing, Millers. My lord, my lord, my lord. My lord, it is pointed out the hostility. I just have 2 minutes. But a role observers want to highlight. are A victim, that's all, my lord. I am saying let us confine. Ultimately, we No, will no. ask them to at least 2 days time we'll have to give Yes, them yes. to seek their response. Sir, matter is not correct, sir. Survey copy, Millers. But I'm fair enough. It am- What I'm highlighting There is is just no 2 things so problem. that your lordship sees them. Let me say this, Lord, there's no problem of time, my lord. The first Have some buffers if there is Arey bhai, eta more than 1 crore already heard. And if somebody is not heard, your lordships are there and we are, our Granted, power is we there. have been extending time. We have been extending time. We have Millers, been- my lords have passed a slew of directions. My lordship, Every aspect- my lordship with my humble regards. May I tell you, sir, Whatever they have pointed out my and my- opponent lawyers raised. that. Sir, that is not correct. Madam- That is not correct, sir. Madam Mamata, we have no doubt about the ability of Mr. Diwan. He is
he is one of the best counsel, senior counsel you have chosen. Yes, let him with his express permission. on your behalf. With his permission, sir. Only one thing, sir. Your point we have well taken. Sir, it depends on some district, some states, sir. We have suppose 44 district. We have 23 district. Now SDM is depends on the district wise. Now whatever we have the strength, we have included all. We are cooperating to them all. To provide class 2 group. Yes, we have given, sir. Whatever they ask, we have given. But they are telling. All right. Please. What I don't believe. I think we will be able to find out a practical solution. Very well. On Monday, when we take up this matter, we are granting them 2 days time to have instructions based upon all the notes and information which you have gathered. Very well. And you also on Monday, please give us the list of the Group B officers which you are in a position to spare and to provide to them for their Furnish it in assistance. advance. So that And your lordships may list that matter also because Yes. there is direct bearing on that. There is an atmosphere of hostility. Election Commission says. And it contains all our communications Yes, to the but government. with the written Trying for communication help. issued contemporaneous. issue notice. I have one apprehension, that's all I have. I don't want Mr. Dwivedi coming on Monday and saying now we have finished 1.2 crore hearings as a figment of his It's all right. numbers. We are entitled to our defense. That's what you say. That's an ongoing exercise that will continue. Sir, only my last submission, sir. Sir, what about they have only first phase 58 lakhs deleted. They didn't have any scope to appeal even Form 6. Number 2, the second phase, 1 crore 30 lakhs. Only my request would be, whatever the system is maintaining the other state, they are only targeting Bengal. Only for Bengal, they appointed these micro observers. Not the forum, military. Yes, for to bulldoze the West Bengal people. Sir, my humble submission will be, sir, the logical discrepancy case not to be deleted. And there should be, as it is, it should be cleared by the DO and the ERO, not with the micro observer, not with the role observers. Well, let's as well see your lordship directions on the last occasion. Give us the list of the officers whom you can spare. Yes. Whom you can spare. Yes. Probably, once the officers are made available, Yes. then micro observer will not be required. Not be necessary, absolutely. Yes, absolutely. Can do it. Whatever the And on role they Monday are itself, we are taking up the matter on Monday. Meanwhile, they will also get instructions and you also give us that list. Very well. Mr. Diwan, please ask your junior to give Yes. complete set of paper book. Of course. In both matters will. Both matters. And in Mr. Gopal's matter, he is very learned in Sir, with my humble regards, I convey my great regards, personal fame. and I will just tell, save democracy. 1 minute, madam. Joy Save Goswami, he is a renowned author, Jnanpith Puruskar awardee. There might be some mistake. Please, you tell your officers also to be a little bit sensitive. We'll examine, Millet. Don't issue notice to persons like. We have never been divorced from common sense. and unnecessarily embarrassed. We are addressing them. Only some If they extra want time to is make required to be sensationalism, spent. that's No, it. just one last thing I want to flag. When we argued the merits in Bihar, your lordships noticed this logical inconsistency, etc., were not issues there. The problem is, every time a new state comes up, there will be a new issue which has absolutely no constitutional. Every day changing the decision. State may have now after problems this, it will as they have been creating. new issue. Gopal, Yes. every state will have some new issues. Exactly. It is bound to be also. But because it has to have a legal basis. Without a legal basis, they can't start examining something which is not from the If draft the code at state all. government fights a constitutional issue body, notice- what could be the legal Issue basis? notice in both the matters. Issue notice, then assisting counsel wants to accept notice on behalf of the Election Commission of India, wants to accept notice on behalf of the Chief Electoral Officer West Bengal. Then say we have briefly heard Sir Shri Shyam Diwan and Gopal Shankar Nayan, learned senior counsel on behalf of the petitioners, and Sir Mr. Dwivedi and Rakesh Dwivedi and Mr. Naidu, learned senior counsels representing the Election Commission of India. During the course of hearing, it is pointed out by learned solicitors of India that there is another petition hearing number so-and-so, and the issues raised therein or the affidavit filed by Election Commission of India will have some bearing on the merits of these cases. Consequently, that order petition is also ordered to be taken up along with these cases on Monday, due to date of the Monday. The parties shall have respective instructions on the date fixed.
Great. Take up on Monday. Monday. Great. Thank you. Sir, we are very grateful, sir. Grateful, madam. No, of course, sir. Of course, sir. Please protect the people's rights. আপনারা শুনছিলেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে সওয়াল করছিলেন এবং সোমবার ফের মমতার এসআইআর মামলার শুনানি, সোমবার ফের শুনানির জন্য দিন ধার্য হলো। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সোমবার ফের শুনানির জন্য দিন ধার্য হলো। পরবর্তী মামলার শুনানি সোমবার। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, পরবর্তী মামলার শুনানি সোমবার, শুনানির জন্য সোমবার দিন ধার্য হলো। সোমবার ফের মমতার এসআইআর মামলার শুনানি। আরো একবার জানিয়ে রাখতে যাবো, সোমবার মামলার এসআইআর শুনানি, পরবর্তী শুনানি। আমরা সরাসরি চলে যাবো কুশলের কাছে। কুশলে, শেষমেশ আমরা একটা বিতর্ক তর্কাতর্কির আবহ দেখলাম তোমার কাছে। শেষ মুহূর্তে কোর্টরুম ড্রামাটা একটু পরিষ্কার হতে যাইবো। দেখো সমাদৃতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণপণ চেষ্টা করলেন যাতে বিচারপতি বলে দেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নামগুলো বাদ দেওয়া হয়েছে বা যে নামগুলো শুনানি চলছে সেগুলোকে ক্যান্সেল করে দেওয়া হোক, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির পুরো লিস্টটাই ক্যান্সেল করে দেওয়া হোক, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু না থাকুক, এমনটা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিচারপতি কি বললেন, এইভাবে করা যায় না, দুদিন সময় দেওয়া হবে এবং দুদিন সময়ের মধ্যে ইলেকশন কমিশনের অফিসাররা খতিয়ে দেখবেন এবং দুদিন পর শুনানি হবে, এমনটাই কিন্তু বিচারপতি বললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বেরিয়ে আসবেন ঠিক এই পথে, সুপ্রিম কোর্ট থেকে সোজা বেরিয়ে এই পথে আসবেন এবং আমরাও গিয়ে যদি তিনি প্রশ্ন নেন আমরা প্রশ্ন করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত চেষ্টা করলেন লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো যাতে না কোনো বাদ যায়, কোনো নাম যাতে না বাদ যায়, সেই চেষ্টাই তিনি করলেন। তিনি কিন্তু বিফল হলেন বলেই বলা যেতে পারে। তার কথা সম্পূর্ণ শুনেছে আদালত, কিন্তু তার যেটা চেষ্টা ছিল তিনি বারবার বললেন মাই লাস্ট সাবমিশন, আমার শেষ সাবমিশন হচ্ছে আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম যেগুলো বাদ গেছে ওগুলো ফিরিয়ে আনুন। কোর্ট কিন্তু সেটা শুনলো না, আবার দুদিন পর কিন্তু তারিখ দেওয়া হয়েছে শুনানির। সমাদৃতা, অর্থাৎ সোমবার ফের শুনানি, পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। সোমবার ফের মমতার এসআইআর মামলার শুনানি। লাগাতার আমরা শুনছিলাম কোর্টরুম ড্রামাটা। আমি আরো একবার স্পষ্ট হতে যাবো, সন্তু রয়েছে এই মুহূর্তে। সন্তু, একটা দীর্ঘ বাদানুবাদ যেন হয়ে গেল সুপ্রিম কোর্টে। আরে মুভ করতাম। আমরা সন্ধ্যা হয়ে যাবো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে যাবো, সোমবার ফের মমতার এসআইআর মামলার শুনানি, পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। আমি আরো একবার কিশোরের কাছে চলে যাবো। কিশোরায়, আরো একবার তোমার কাছে স্পষ্ট করতে চাইবো, শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষ থেকে, রাজ্যের পক্ষ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবেদন করলেন এবং তার উত্তরে কি জানালেন ইসির আইনজীবী এবং প্রধান বিচারপতির কি পর্যবেক্ষণ। বেরোবেন, আমি জুম করে সেই ভিজুয়ালটা দেখাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো যেন কোনোভাবেই বাদ না যায়। তিনি বারবার সেই সাবমিশনটা করার চেষ্টা করলেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে একমত হলেন না যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামগুলো আবার ফিরিয়ে আনা হোক। তিনি বললেন এভাবে তো ফেরানো সম্ভব নয়, এমনকি তিনি বললেন যে সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে সেটা ফেরত আনাও সম্ভব নয়। তিনি গোটা বিচার প্রক্রিয়ার মধ্যে এটাও অবজার্ভ করেন যে অনেক সার্টিফিকেট ইস্যু হচ্ছে রিসেন্টলি। এই সমস্ত কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার চেষ্টা সত্ত্বেও আদালত কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নামগুলো বাদ গেছে বা যে নামগুলো শুনানি চলছে সেই নামগুলো ফিরিয়ে আনতে বা সেই নামগুলো রেখে দিতে, উইদাউট এনি কন্ডিশন রেখে দিতে কিন্তু আদালত রাজি হয়নি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টরুম থেকে আর খানিকক্ষণের মধ্যে বেরোবেন এবং কোর্টরুম থেকে বেরিয়ে আসার সময় কিন্তু আমরা সেই ডাইরেক্ট ভিজুয়ালস পাবো এবং সেই
ভিজুয়ালটা আমি দেখানোর চেষ্টা করছি। লজিক্যাল ডিসক্রিপেন্সির সমস্যা সমাধানে রাজ্য কত লোক প্রোভাইড করতে পারবে তাও রাজ্যকে জানাতে হবে। সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কথা আপনি বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, সেগুলো সমাধান করার জন্য তো রাজ্য থেকেও অফিসার্স লাগবে। যদি সত্যি সেটা সমস্যা হয়ে থাকে, তার সেই সমস্যার সমাধানে রাজ্য কতজন লোক প্রোভাইড করতে পারবে তা রাজ্যকে জানাতে হবে। আগামী সোমবার 9 ফেব্রুয়ারি পরে শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন নোটিশের ডিসক্রিপেন্সির কারণও লেখা থাকছে না, কিন্তু আইনজীবী প্রধান বিচারপতি কিন্তু এটাও বলেন নোটিশ প্রত্যাহার করে নেওয়া বাস্তবোচিত নয়, ওইভাবে নোটিশ প্রত্যাহার করে নেওয়া যায় না। মামলাকারীর আইনজীবীকে তিনি বলেন আপনারা কি সমাধানের পরামর্শ দিতে চান নাকি শুধুমাত্র সমস্যাগুলোই হাইলাইট করতে চান, এটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বলা হয়। মমতা বারবার অনুমতি চান কিছু বলার জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে থামিয়ে দেওয়া হয়, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু টানা বলতে দেওয়া হয়। তিনি তখন বারবার চেষ্টা করেন, বারবার আবেদন করেন, তিনি সবাইকে থামিয়ে দিয়ে বলেন বাংলায় যা ইচ্ছে তাই চলছে, নাম সংযুক্ত করার জন্য নয়, নাম কাটার জন্য এসআইআর হচ্ছে। তিনি বারবার আবেদন করতে থাকেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টটাকে ক্যান্সেল করে দেওয়া হোক, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ গেছে সেই নামগুলো ফিরিয়ে আনা হোক। মমতাকে থামিয়ে প্রধান বিচারপতি বলেন আধার নিয়ে সুনির্দিষ্ট নির্দেশ আছে আমাদের, আর এই ডিসক্রিপেন্সির জন্য সরকার একটা দল তৈরি করে সমাধান করতে পারে, এবং সেই কারণেই কিন্তু স্পষ্টতই নির্দেশ দেওয়া হয় যে রাজ্যর তরফ থেকে লোক প্রোভাইড করা হোক তারা লজিক্যাল করবেন। এবং তারপর স্পষ্টভাবে বলা হয় যে কোনোভাবেই যেন রাজ্যর তরফ থেকে এই মুহূর্তে এটা পসিবল নয় যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এদিকে দাদা দাদা ইধার ইধার দাদা ইধার বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, বেরিয়ে আসে। একেবারে যে ছবি আপনারা দেখছেন, সুপ্রিম কোর্ট থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী শুনানি আগামী 9 ফেব্রুয়ারি সোমবার। এসআইআর শুনানি সরাসরি আরো একবার সহকর্মী সন্তু। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের যেখানে যে গেটে দাঁড়িয়ে রয়েছে সেই গেটে না এসে অন্য গেট দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন, অর্থাৎ সাংবাদিকদের অ্যাভয়েড করে, যাতে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে না হয় তার জন্য তিনি কিন্তু বেরিয়ে চলে গেলেন। আমরা ছবি পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছেন সাদা স্করপিওতে, সেই সাদা স্করপিও সরাসরি যে স্করপিওতে তিনি প্রবেশ করেছিলেন এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়েও তিনি আর বেরোলেন না, তিনি সরাসরি ওই রাস্তা দিয়ে অর্থাৎ অন্য রাস্তা দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। অর্থাৎ আজ সাংবাদিকদের তিনি মুখোমুখি হলেন না, কিন্তু বাসভবনে নিশ্চয়ই প্রেস কনফারেন্স করবেন এবং ধরা না হয়, এবং তার পাশাপাশি তিনি বলছেন একেবারেই মামলায় আগামী 9 ফেব্রুয়ারি সোমবার ফের শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি। সহকর্মী কিশলয়ের কাছে আরো একবার চলে যাব। কিশলয়, আমি সেই ছবি প্রথম দেখালাম অভিক, আমার ফ্রেমে সেই ছবি প্রথম এলো, ভিডিও জার্নালিস্ট অভিষেক সেই ছবি তুলে ধরলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোজা কোর্টরুম থেকে বেরোলেন। সেই ছবি আমরা দেখালাম, ডোমের একদম নিচের চাতালটার ছবি। তারপর উনি গাড়িতে উঠলেন, গাড়ি করে সোজা বেরিয়ে গেলেন। এই সমস্ত ছবিতে স্পষ্ট হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসেছিলেন, তার কিন্তু প্রেস কনফারেন্স করার একটা কথা ছিল, সূত্র মারফত জানা গিয়েছিল, কিন্তু তিনি কেন করলেন না? কারণ তিনি যেটা করতে এসেছিলেন সেটা তো বিফল হলেন। তিনি চেষ্টা করেছিলেন গোটা লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টে যাদের নাম বাদ গেছে বা শুনানি চলছে তাদের সবাইকে ফিরিয়ে আনতে। তিনি বারবার আবেদন করেছেন, তার কথা শোনা হয়নি, বরঞ্চ আদালত থেকে বলেছে যে যদি সত্যি সমস্যার সমাধান করতে চান তাহলে আপনারা কজন লোক দিতে পারবেন বলুন, আপনারা আপনাদের অফিসার দিন, সেই অফিসারদের দিয়ে গোটা প্রক্রিয়াটা ইলেকশন কমিশন এবং আপনাদের অফিসাররা মিলে রিপোর্ট তুলে ধরুক, এবং তারপর থেকে আমরা তার তথ্য পাবো যে কতদূর পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে, এবং তারপরে তিনি পরবর্তী শুনানির দিনও দিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজকের যে প্রচেষ্টা ছিল সেটা বিফল হয়েছে, আদালত ওনার কথা শোনেননি। লজিক্যাল পরবর্তী শুনানি আগামী 9 ফেব্রুয়ারি সোমবার। আজ শুনানি সওয়াল জবাব পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন রেখেছেন তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিচারপতি যে নির্দেশ দিয়েছেন, যে তার পর্যবেক্ষণ, তার পরিপ্রেক্ষিতে পরবর্তী
শুনানিতে কোন কোন বিষয়ে আইনজীবীর তরফ থেকে পেশ করা হয় নজর থাকবে। আরও একবার চলে যাবো কিশোরের কাছে। কিশোর, সেক্ষেত্রে দাঁড়িয়ে দুপক্ষের আইনজীবীর কাছে আগামী 9ই ফেব্রুয়ারি সোমবার কোন কোন তথ্য রিপোর্ট পেশ করতে হবে আদালতে? কিশোর, দেখো, স্পষ্টভাবে প্রধান বিচারপতির নির্দেশ, আদালত জানতে চায় যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি সমস্যা থাকে, ওই লিস্টে যদি সমস্যা থাকে, তাহলে কি সমস্যা সেটা পয়েন্ট আউট করা হোক। কারণ লিস্ট তো রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল কোনো লিস্ট নেই, কোনো নোটিশ দেওয়া হচ্ছে না, সেই কথা কিন্তু নস্যাৎ করা হয়েছে। আমি একবার ওখানে প্রেস কনফারেন্স হতে পারে সেইটা দেখার চেষ্টা করছি। আইনজীবীরা হয়তো কথা বলবেন, আমি একবার দেখার চেষ্টা করছি। এবং একেবারেই সাংবাদিকদের সামনে আইনজীবীর তরফ থেকে সঙ্গে থাকো কিশলয়, কোনো বক্তব্য রাখা হয় কিনা, প্রেস কনফারেন্স হয় কিনা নজর থাকছে আমাদের ধারাবাহিকভাবে। বিচারপতির সঙ্গে আজ যে বাক্য বিনিময় হলো, মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিল, রিট পিটিশন, সেই মামলার হিয়ারিং হয়েছে এবং সেই মামলার সঙ্গে আরও অন্যান্য যে মামলাগুলো রয়েছে, দোলার মামলা, ডেরেকের মামলা এবং জয় গোস্বামীর মামলা, এই তিনটে মামলাই হিয়ারিং হয়েছে। তো হিয়ারিং হওয়ার পর মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন, কোর্ট পারমিশন দিয়েছে এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনবো, 15 মিনিট দরকার হলে শুনবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনটাও দরকার। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। 3 নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক। তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? এরকম যেমন বিপুল, জজ সাহেবরাই বলেছে যে বিপুল, তো বাংলাতে উচ্চারণ তো বিপুল, তা সেটা কি করে মিসম্যাচ হয়? তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? মহিলাদের বিয়ে হয়ে গেলে তো সারনেম চেঞ্জ হবেই। তারপরে আছে ডেথ পার্সন, 150 জন লোক মারা গেছে, সে কথাও বলেছে। এবং এই যে স্ট্যাচুটে যে ক্ষমতা দেয়া আছে ইআরও এবং ডিআরও, সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে আসছে, সেটাও ইলিগ্যাল। এবং যেটা বড় কথা, যে এখনও প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের, প্রায় 70-75 লক্ষ, মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে, তারপর যা ফাইনাল অর্ডার দেয় তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। আরও 2-3টে ম্যাটার আছে, সেগুলোকে ট্যাগ করা হয়েছে। তারপরে সব মামলাতেই নোটিশ হয়েছে এবং সব মামলায় হিয়ারিং হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এসছিলেন, যে তার যে বক্তব্য পশ্চিমবাংলার মানুষের হয়ে বলার, তার অনেকটাই আজকে বলেছেন। বাকিটার পরে হিয়ারিংয়ে উনি যদি আসতে পারেন তাহলে বলবেন।
তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসেছিলেন সেই দাবির আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটিভাবে এগ্রি করেছেন। তাহলে আমি বলবো না, চলে যাচ্ছি। হ্যাঁ, তো তাহলে সেগুলো মোটামুটি গ্রহণ করেছে। সোমবার দিন আবার মামলা হবে, তারপর দেখা যাক কি অর্ডার দেওয়া হবে। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস্টেক, সেই ছোটোখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন। টুডে the writ petition filed by Mamata Banerjee was taken up for hearing, and Mamata Banerjee has argued her case. Few points have been argued, and the Honorable Court observed that if required, more time will be given to her to argue her matters. And one observation is important, that the Honorable Court has said to Mamata Banerjee that two important points have been taken in the petition itself that's needed to be considered and decided. The Mamata Banerjee has argued the points. Number 1, only the deletion process is going on, no inclusion process has been taken up for long 4 months. Number 2, there is no power to appoint micro observer and the role observer, and the role observers are they are not subdivisional magistrate level rank. They are coming from Coal India, RBI, etc., etc. And all that micro observers have been brought from the BJP states, and argued that only in the 2 or 3 states where non-BJP is there, this is the process hurriedly is going on. But in the BJP state, the process has not been commenced, like Assam, North India, these cases. So far the logical discrepancy is concerned, she has said that very minor mistake, that has also been taken very seriously. Example given, father's name was Khan. Now this time they have printed Khan. So whose mistake it is? Court has given the example. Datta, D-U-T-T-A, Datta, D-A-T-T-A, Datta. Bandyopadhyay, Banerjee. Court has given the example. Bipul, B-I-P-U-L. In Bengali it is Bipul, B-I-P-U-L. How these mistakes can be how they can be disqualified for that? Now the Election Commission has been asked to address all that issues. So many issues have been raised, and orally it has been observed by the court that they may extend the time for the hearing. দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল চা MDH চানা মশলা। আসল মশলা yes MDH এটা বাড়িতে লাগালে বিয়েটা তো জানি না, তবে বাড়িটা ডেফিনেটলি ভাঙবে না। রুমটা না হলে বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার একদম সলিড। পাহাড়ে এটা হাইকিং স্টিকের কাছেও লাগতে পারে। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला।
সবচেয়ে বড় এই মামলা এবং এই মামলায় সবচেয়ে বড় কভারেজ রিপাবলিক বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আইনজীবী হিসেবে আজকে দেখতে পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোর্ট নম্বর 1-এ অলরেডি পৌঁছে গেছেন, সেখানে তিনি সওয়াল জবাব করবেন বলে পিটিশন দিয়েছেন। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং আপনাদের স্ক্রিনে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে দাবি করছেন কোনো ভোটারের ভোটাধিকার না করার আবেদন, কিন্তু কথা হলো এরকম কোনো কথাই তো নির্বাচন কমিশন বলেনি। গতকাল অন্তর্বর্তীকালীন যে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেখানে বলেছেন প্রয়োজনে তালিকায় থাকা অসঙ্গতি সংশোধন করার আবেদন হোক, কিন্তু কাউকে হিয়ারিংয়েও ডাকা যাবে না। অরিত্র আমার সঙ্গে রয়েছে। অরিত্র, খুব নির্দিষ্টভাবে যে কথাগুলো উনি বলছেন সেগুলো তো মানে আমি তোমাকে বলছি যে অরিত্র কথা বলো না, তুমি তো কথা বলছো না অরিত্র, মানে এটা কি ধরনের যুক্তি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ন্যারেটিভটা সেট করতে চান শুধু? না দেখুন, এই মামলাটার পেছনে গত দুদিন আগে তিনি যে ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশনটা জমা করেছিলেন সেখানে অদ্ভুতভাবে তিনি একটা উল্টো চাল চেলেছেন। কেন উল্টো চাল কথাটা বলছি, আজকে আবেদনের আপনারা দেখতে পারবেন যে তিনি একদিকে বলেছেন যে এই নতুন এসআইআরের লিস্ট অনুসারে 2026-এর ভোট করানো যাবে না এবং পূর্ববর্তী সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মমতার করা 37 নম্বর মামলা শুনানি। সুপ্রিম কোর্টে নিজের হয়ে সওয়াল মমতা ব্যানার্জির। প্রধান বিচারপতির কথার মাঝে বারবার কথা বলেন মমতা। সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি সোমবার। আদালতে দাঁড়িয়ে সাধারণ মানুষের হয়ে সওয়াল মন্তব্য মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়কে থামালেন প্রধান বিচারপতি। রাজ্যের হয়ে কপিল সিব্বল প্রতিনিধিত্ব করছেন, উনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন বললেন প্রধান বিচারপতি। ভোটের আগে পরিকল্পনা করে এসআইআর এর দাবি মমতার। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, মমতাকে আশ্বাস শীর্ষ আদালতের। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা ইন্ডিকেটেড নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাজনেতা। শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, সোমবার দিন পরবর্তী শুনানি মমতার যে মামলা 37 নম্বর মামলা, যার শুনানি এতক্ষণ শুনছিলেন আপনারা, সেটা পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে সোমবার। এসআইআর মামলা পরবর্তী শুনানি, সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। এসআইআর এর শুনানির কাজে কতজন অফিসার দিতে পারবে রাজ্য, তা জানাতে হবে রাজ্যকে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কমিশনকে। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সুপ্রিম কোর্টে সোমবার এসআইআর মামলা পরবর্তী শুনানি, সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। এসআইআর এর শুনানির কাজে কতজন অফিসার দিতে পারবে রাজ্য, তা জানাতে হবে রাজ্যকে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কমিশনকে। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সুপ্রিম কোর্টের সামনে থেকে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় এবং সন্তু। আমি শুরুতেই কিশলয়ের কাছে চলে যাব। কিশলয়, সুপ্রিম কোর্টের মূল পর্যবেক্ষণটা তোমার কাছ থেকে একটুখানি স্পষ্ট করে জানতে চাইবো। আমি আসবো কিশলয় তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে আমি একটু সন্তুর কাছে চলে যাব। সন্তু, আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যা দেখলাম 2-3 বার করে হুজুর আমার কথা শুনুন, হুজুর আমার কথা শুনুন বলে যে বক্তব্যগুলো তিনি রাখলেন, তা আদতে তিনি মঞ্চে যেমনটা রেখে থাকেন এ রাজ্যের। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারী, মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? কাদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের? আপনি কাদের পক্ষে? আপনি কাদের পক্ষে? অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল। বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা
বস্তি করেছিল তাদের পক্ষে মানুষ মারা গেছে আপনি মানুষের মানুষ মারা গেছে প্রবেশকারীদের পক্ষে আপনি মানুষকে কল্যাণবাবু উত্তর দিয়ে যান আপনি কাদের উত্তর পক্ষে দিয়ে যান উত্তর দিয়ে যান কল্যাণবাবু অনুপ্রবেশকারীদের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে উত্তর দিয়ে দিন স্যার আপনি কাদের স্যার আপনি স্যার আপনি কাদের পক্ষে স্যার প্লিজ বলুন স্যার আনন্দপুর কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন কাদের পক্ষে আনন্দপুর কবে যাবেন মানুষ মারা গেছে কাদের পক্ষে মারা যাচ্ছে কাদের পক্ষে দিল্লি চলে যাবেন আনন্দপুর কবে যাবেন অনুপ্রবেশ কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন কাদের আনন্দপুর কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন আনন্দপুর কবে স্যার কাদের পক্ষে স্যার কাদের পক্ষে স্যার কাদের পক্ষে কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্যার কাদের মানুষ মারা গিয়েছে স্যার আপনি কাদের পক্ষে স্যার আপনি উত্তর নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর নেই আমি লাগাতার প্রশ্ন করলাম যে আপনি কাদের পক্ষে একটা প্রশ্নের উত্তর দিন একটা প্রশ্নের উত্তর দিন একটা প্রশ্নের উত্তর দিন স্যার মানুষ মারা গিয়েছে কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাবেন আনন্দপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর যাচ্ছেন না কেন স্যার উত্তর দিয়ে যান একতরফা প্রেস কনফারেন্স করে চলে গেলেন স্যার প্রশ্ন নিলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পক্ষে সরাসরি প্রশ্ন করলাম চোখে চোখ রেখে তিনি কোনো উত্তর দিলেন না আমি আরো একবার পুরো সিকোয়েন্সটা একবার প্রথম থেকে চালাবো আমরা দেখছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লাগাতার প্রশ্ন করে যাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু লাগাতার প্রশ্ন করেছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি লাগাতার প্রশ্ন করে যাচ্ছিলেন সন্তু আমাদের প্রতিনিধি যে কাদের পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের পক্ষে নাকি অনুপ্রবেশকারীদের পক্ষে কোনো উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে কাদের পক্ষে বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের আপনি কাদের পক্ষে আপনি কাদের পক্ষে অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি গড়েছিল তাদের পক্ষে আপনি মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে কল্যাণবাবু আপনি কাদের পক্ষে কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলার আপনি খেলতে পারেন অনুপ্রবেশকারীদের পক্ষে হতে পারেন না অনুপ্রবেশকারীদের পারেন না আপনি কাদের পক্ষে স্যার আপনি কাদের স্যার আপনি কাদের আপনি খেলতে পারেন না স্যার আপনি কাদের পক্ষে স্যার প্লিজ বলুন স্যার স্যার প্লিজ বলুন স্যার কাদের হোয়াট ইজ স্যার কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলার মানুষের পক্ষে কাদের পক্ষে কাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলা মানুষের পক্ষে কাদের পক্ষে কাদের পক্ষে কাদের পক্ষে কল্যাণবাবু কাদের পক্ষে আপনি কাদের পক্ষে স্যার আনন্দপুর কবে যাবেন স্যার কাদের পক্ষে স্যার কাদের পক্ষে স্যার কাদের পক্ষে কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্যার কাদের পক্ষে স্যার আপনি কাদের পক্ষে স্যার আপনি কাদের পক্ষে উত্তর নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর নেই আমি লাগাতার প্রশ্ন করলাম যে আপনি কাদের পক্ষে একটা প্রশ্নের উত্তর দিন একটা প্রশ্নের উত্তর দিন একটা প্রশ্নের উত্তর দিন স্যার উত্তর দিন আপনি কাদের পক্ষে কাদের পক্ষে এই মুহূর্তে তিনি উত্তর দিলেন না যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না এই বাংলার মানুষের পক্ষে সরাসরি প্রশ্ন করলাম চোখে চোখ রেখে তিনি কোনো উত্তর দিলেন না আমি আরো একবার পুরো সিকোয়েন্সটা একবার প্রথম থেকে চালাবো মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে কাদের পক্ষে বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে আপনি কাদের পক্ষে আপনি কাদের পক্ষে অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি গড়েছিল তাদের পক্ষে আপনি মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে কল্যাণবাবু रिपब्लिक वालों ने हैरिंग বাংলার মানুষের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে আপনি কাদের পক্ষে স্যার স্যার আপনি কাদের পক্ষে স্যার আপনি কাদের পক্ষে
পক্ষে আপনি? কাদের পক্ষে? অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলার মানুষের পক্ষে? কাদের পক্ষে? কাদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলা মানুষের পক্ষে? কাদের পক্ষে? কাদের পক্ষে? কাদের পক্ষে? স্যার আনন্দপুর কবে যাবেন স্যার? স্যার কাদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? কাদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? আপনি কাদের পক্ষে? আপনি কাদের পক্ষে? অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল। অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল। অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল। বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি করেছিল। তাদের পক্ষে? আপনি মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? আমি কিশোরীয় চলে যাব। কিশোরীয় আমরা হাইকোর্টে যেরকম ধরনের শুনে থাকি, সুপ্রিম কোর্টে যেরকম ধরনের শুনে থাকি সওয়াল জবাব, এর সঙ্গে আজকের সওয়াল জবাবের একটা বড়সড় পার্থক্য ছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সওয়াল জবাবটা করলেন তা শুনে আমার যেন মনে হলো যে বাংলা সংস্করণ আমরা মঞ্চে মঞ্চে এ রাজ্যে শুনে থাকি তাই শুনলাম, তাই নাকি? সমাদৃতা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে গেলেন আমরা এক্সপেক্ট করেছিলাম তিনি প্রেসের সঙ্গে কথা বলবেন। তিনি বললেন না কেন? কারণ তিনি জানেন তিনি এখানে যেটা করতে এসেছিলেন সেটা করতে পারেননি। তিনি এই বলতে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছিলেন যে আমি এসেছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টার যাদের নাম বাদ গিয়েছে সবার ইনক্লুড করে দেওয়া হোক। আদালত আমার কথা শুনে গিয়েছে, ইলেকশন কমিশন হেরে গিয়েছে, কিন্তু আদালত ওনার কথা শোনেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে বাদ দিলেন না? বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামা করতে বাদ দিলেন না। নাটক চললো জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এসেছেন, দিল্লি পুলিশকে নিয়ে ড্রামা, এই সুপ্রিম কোর্টের কোর্টরুমের বাইরে ওয়েট করা ড্রামা, এবং তারপর বিজেপি বলছে এই গোটাটাই ড্রামা। মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে করে ইন্টারাপ্ট করে করে প্রধান বিচারপতির কোর্টরুম নাম্বার 1-এ বারবার বললেন যে বাংলাকে নাকি কোণঠাসা করা হচ্ছে, বাংলা থেকে নাকি ভুয়ো নাম বাদ না দিয়ে অরিজিনাল নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ন্যায্য নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তিনি বললেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইচ্ছা করে সঠিক নাম বাদ দিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন। কোর্ট সেই কথা শুনলো না। আদালত বলল যে আপনারা বলুন আপনারা সমাধান কি চান, আপনারা কজন অফিসার নিয়োগ করতে পারবেন ইলেকশন কমিশন, এবং আপনারা এই সমস্যার যদি সত্যিই থেকে থাকে তার সমাধান কি বলুন, অফিসার নিয়োগ করুন। এবং সোমবারের পরবর্তী শুনানি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাইরে এসে তিনি প্রেস কনফারেন্স করছিলেন, প্রশ্ন নিতে তারা হয়তো অভ্যস্ত নন। আমি এবং সন্তু রিপাবলিক বাংলার তরফ থেকে যখন প্রশ্ন করলাম, যুগান্তকারী ঘটনা দাদা, আজকে যেটা ঘটলো সেটাও তো যুগান্তকারী ঘটনা। Off the record, you told that you are opposing SIR. Have you learned for the first time that we are opposing? From day one we are opposing. That's why I'm asking. There are a lot of infiltrators are present in West Bengal. That may be your assessment. I am not the authority. I am not the authority to assess. No, I cannot say anything. Because I am not the authority. For reply to your question, I raised a question in the Rajya Sabha on the other day that how many infiltrators have infiltrated into the country and how many of them have been apprehended and how many of them have been pushed back. The question was not allowed. So what about infiltrators in West Ask Bengal? the authorities. I am not the authority. Ask the authority why the question was not allowed. একটা ছোট প্রশ্ন দাদা, আমার একটা ছোট প্রশ্ন, মন্টুরাম পাখিরা তো ভোটার কার্ড দিয়েছিল নিউটনকে, তার মানে তো তৃণমূল ভোটার কার্ড দিচ্ছিল যে যারা অনুপ্রবেশকারী। দাদা একটা জিনিস বলবেন, আর সুকেন্দু শেখর রায় কিছু বলতে চাইছেন না। উনি প্রথমেই হাত জোর করে বললেন যে আমি কিছু বলার অথরিটি নেই, আমি কোনো পোস্টে নেই, আমি কিছু বলবো না। তিনি তারপরেও একটি প্রশ্ন শুনে তিনি দাঁড়িয়ে যান যে বাংলায় অনুপ্রবেশকারী হয়েছে। তিনি তখন বললেন কত হয়েছে সেই হিসাবটা আমাকে দেওয়া হোক। আমি রাজ্যসভাতেও প্রশ্ন তুলেছি। অর্থাৎ সমাদৃতা, অনুপ্রবেশকারী নিয়ে তৃণমূলের মুখে বারবার দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলছিলেন অনুপ্রবেশকারী হয়নি, কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন অনুপ্রবেশকারী হয়েছে এবং সেই অনুপ্রবেশকারীদের ইন্ধন নাকি বিজেপি দিয়েছে। এটা কোন যুক্তিতে বলছেন এটা আমার জানা নেই। আমি সুপ্রিম কোর্ট চত্বরে দাঁড়িয়ে রয়েছি, আমার একটাই প্রশ্ন যে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে মন্টুরাম পাখিরা তৃণমূলের বিধায়ক নিউটনকে, এবং আমরা দেখতে পাচ্ছি মিঠু মোল্লাকে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে তৃণমূল নেতা অমল। আমরা এটা দেখতে পাচ্ছি প্রকাশ্য মঞ্চে বারবার রত্না বিশ্বাসের মতো তৃণমূলের নেত্রীরা তারা বলছেন ভোটার কার্ড বানিয়ে দেবো যারা বাংলাদেশ থেকে এসছেন। তাহলে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের কারা, হিন্দিতে একটা কথা আছে না প্যান, যে কারা ইন্ধন দিচ্ছে, মানে বাংলায় একটা আমি যদি কথা বলি যে কারা শেল্টার দিচ্ছে, কারা থাকতে দিচ্ছে, তৃণমূল দিচ্ছে। এবং সুখেন্দু শেখর রায়কে আমি লজিক্যালি প্রশ্ন করেছিলাম, কোনো উত্তর দেয়নি। আমি এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে স্ট্রেট কাট প্রশ্ন করেছিলাম, আপনারা কাদের পক্ষে, অনুপ্রবেশকারীদের পক্ষে স্যার না আপনি বাংলার মানুষের পক্ষে? তিনি কোনো উত্তর দেননি। তিনি প্রকাশ্যে বলেন যে ডিস্টেন্স বজায় রাখুন, ডিস্টেন্স বজায় রাখুন। আরে আমরা প্রশ্ন করছি, আমাদের এটা কাজ। আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিন, আপনি কার পক্ষে? মন্টুরাম পাখিরাকে এখনো দলের বিধায়ক করে রেখে দিয়েছেন, তাকে দল থেকে তাড়াননি, পুলিশ দিয়ে গ্রেপ্তার করাননি। আপনি এখনো এই রত্না বিশ্বাসকে দল থেকে তাড়াননি, পুলিশ দিয়ে গ্রেপ্তার করাননি। অমলকে এখনো দল থেকে তাড়াননি, পুলিশ দিয়ে গ্রেপ্তার করাননি। এই শেখ শাহজাহানকে আপনি বিধানসভায় সার্টিফিকেট দিয়েছিলেন, শাহজাহান যারা যে একের পর এক জামাই টোলা, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা এসেছে তারা এখানে বিয়ে করে থেকেছে, সেই জামাই টোলা তৈরি করেছিল অবৈধভাবে। আমরা এখনো দেখেছি যে নিউ টাউনে সেই বস্তিগুলো পড়ে রয়েছে, আজার বস্তি থেকে শুরু করে মাসুদ বস্তি, যে বস্তিতে বাংলাদেশিরা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি এখানে ইল্লিগাল মানে অনৈতিকভাবে অবৈধভাবে তারা থাকতেন এবং ভোটার কার্ড আধার কার্ড তৈরি করতেন। সমাজে এটা তো প্রশ্ন উঠবে। আমি একজন সাংবাদিক হিসাবে, কিশোরা একজন সাংবাদিক হিসাবে আমরা প্রশ্ন করব, রিয়াঙ্কা একজন সাংবাদিক হিসাবে আমরা প্রশ্ন করব। আমাদের প্রশ্নের তৃণমূলের ঝাল লাগে, তাতে আমাদের কি করার আছে? আমাদের সম্ভবত কোনো উত্তর দিতে তৃণমূলরা চায় না। আমি কিশোরকে চলে যাবো। কিশোরা, আমি বারবার দেখছিলাম সন্তু বারবার প্রশ্ন করছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তুমিও প্রশ্ন করছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে কার হয়ে সওয়াল করলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নেত্রীর মতোই ভীষণ বিরক্ত হন রিপাবলিকের প্রশ্ন শুনলে। আজ কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো উত্তর দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করলেন নাকি এড়িয়ে পলায়নের পথে ধরলেন? দেখো সমাদৃতা, খুব স্পেসিফিকভাবে আমি এবং সন্তু দুটো স্পেসিফিক প্রশ্ন করেছি। সন্তু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি যারা ইনফিল্ট্রেটার অনুপ্রবেশকারী তাদের পক্ষে, না ভারতবাসী যারা রয়েছেন তাদের পক্ষে। আমি প্রশ্ন করেছি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে আসতে পারলেন, একটিবার আনন্দপুর যেতে পারলেন না? 27 জন 29 জন জ্বলে পুড়ে মারা গিয়েছে, এখনো কঙ্কাল পাওয়া যাচ্ছে। দুটোরই কোনো উত্তর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল না। তিনি সেই পথটাই ধরলেন যা তার নেত্রী ধরেছেন, অর্থাৎ বিজেপির কথায় তার নেতৃত্ব নাটক করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এক প্রকার যেন মনে হলো বিজেপি অন্তত তাই বলছে যে নাটক করে বেরিয়ে গেলেন উত্তর না দিয়ে। তিনি বললেন আমার আশপাশে এসো না। তিনি আশপাশে না আসতে আমি বুমটা ধরতে গেলে আমাকে তো তার কাছে একটা নিয়ারেস্ট ডিস্টেন্সে গিয়ে প্রশ্নটা করতে হবে। স্যার কল্যাণ বাবু, আপনি পালিয়ে গেলেন, আপনি কোনো প্রশ্নের উত্তর দিলেন না, আপনি গাড়ি চড়ে সোজা চলে গেলেন কোনো প্রশ্নের উত্তর না দিয়ে। তার আগে আপনি প্রেস কনফারেন্স করলেন একতরফা, কোনো প্রশ্ন না নিয়ে, একটা স্পিচ দেওয়ার মতো। কিন্তু সুপ্রিম কোর্ট চত্বর যেখানে জার্নালিস্টরা দাঁড়িয়ে রয়েছেন সেটা তো স্পিচ দেওয়ার জায়গা নয় কল্যাণ বাবু। সেখানে আপনাকে প্রশ্ন নিতে হবে এবং রিপাবলিক সেই প্রশ্ন করবে। রিপাবলিক বাংলার তরফ থেকে এবং রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে আমি কিশলয়, সন্তু এবং ঈশিতা টানা প্রশ্ন করলাম, তিনি কোনো উত্তর না দিয়ে পালিয়ে গেলেন। অন্যদিকে আমি এই মুহূর্তে আরও একবার দেখাবো সেই সময় আমরা যখন প্রশ্ন করেছিলাম, আমি কিশলয়, সন্তু এবং ঈশিতা যে প্রশ্ন করেছিল সেই সিকোয়েন্স আরও একবার। বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? কাদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? আপনি কাদের পক্ষে? আপনি কাদের পক্ষে? অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল, বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি করেছিল। তাদের পক্ষে? আপনি মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? কল্যাণ বাবু,
रिपब्लिक वालों ने हैरिंग বাংলার মানুষের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে আপনি কাদের পক্ষে স্যার স্যার আপনি কাদের পক্ষে স্যার আপনি কাদের স্যার কাদের পক্ষে আপনি কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলার মানুষের পক্ষে কাদের পক্ষে কাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলা মানুষের পক্ষে কাদের পক্ষে কাদের পক্ষে কাদের পক্ষে স্যার মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন না মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে কাদের পক্ষে বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে আপনি কাদের পক্ষে আপনি কাদের পক্ষে অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি করেছিল তাদের পক্ষে আপনি মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে কল্যাণবাবু रिपब्लिक वालों ने हैरिंग বাংলার মানুষের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে আপনি কাদের পক্ষে স্যার স্যার আপনি কাদের পক্ষে স্যার আপনি কাদের পক্ষে স্যার কাদের পক্ষে আপনি কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলার মানুষের পক্ষে কাদের পক্ষে কাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে অনুপ্রবেশকারীদের পক্ষে না বাংলা মানুষের পক্ষে কাদের পক্ষে কাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে বাংলার মানুষ আপনাদের কাছে তুলে ধরছিলাম সন্তু কিশোরয় লাগাতার সে খবর তুলে ধরছিল প্রতিটা প্রশ্ন রিপাবলিকে এড়িয়ে যাচ্ছেন তৃণমূলের নেতা আইনজীবীরা সন্তু কিশোরয় তো থাকছে সঙ্গে থাকছে আরো আপডেট ফিরছে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम मेरा नहीं SRMB रियल एज स्टील का আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। রাজ্যের অনীহা চিংড়িঘাটায় থমকে রয়েছে মেট্রোর কাজ 366 মিটারের কাজ এখনো অসম্পূর্ণ আদালতের নির্দেশের পরও থমকে রয়েছে কাজ মেট্রো জট কাটাতে আদালতে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের উপমন্যু ভট্টাচার্যের আরও একবার আপনাদেরকে জানাই 366 মিটারের যে কাজ সম্পূর্ণভাবে থমকে রয়েছে সেই কাজ কেন সম্পন্ন করা সম্ভব হচ্ছে না কোথায় সমস্যা রয়েছে রাজ্যের অনীহা কেন রয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠছে এলিনা আমার সহকর্মী মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিস্তারিত জানাবে এলিনা একেবারেই তনয়া দেখো এই যে চিংড়িঘাটায় 366 মিটারের কাজ এখনো পর্যন্ত কিন্তু বাকি রয়েছে তুমি দেখতে পাচ্ছ এখনো মেট্রোর পিলার যেভাবে তৈরি রাখা হয়েছে কিন্তু সেই কাজ বহুদিন ধরে আটকে রয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের এই ঢিলেমির জন্য ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যে একেবারে সরাসরি রাজ্য সরকারের একটি নিশানা করেছেন এর আগে আমরা সেটা জানি কিন্তু এবার সাধারণ মানুষ হিসেবে উপমন্যু ভট্টাচার্য তিনি এই নামের এক ব্যক্তি তিনিও কিন্তু এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনিও জানিয়েছেন শুধুমাত্র তৃণমূল সরকারের ঢিলেমির জন্য চিংড়িঘাটায় এই 366 মিটারের কাজ এখনো পর্যন্ত আটকে রয়েছে শুধুমাত্র যেমনটাই জানানো হয়েছিল যে এইখানে যদি এই কাজ করতে হয় তাহলে বাইপাসের ধারে চিংড়িঘাটার রোড আগামী কয়েক মাসের জন্য বন্ধ রাখতেই হবে নালে কাজ করা সম্ভব হবে না সেক্ষেত্রে সরকার প্রশাসন তারা জানিয়েছে কোনোভাবে এই বাইপাস রোড অর্থাৎ এই যে চিংড়িঘাটা থেকে রুবি কানেক্টেড যে এরিয়া সেই রাস্তা কিন্তু কোনোভাবে বন্ধ রাখা যাবে না এবং এই বন্ধ না রাখার কারণেই কিন্তু কাজ
কাজের যে গতি, সেই কাজের গতি আটকে রয়েছে। আর এবার উপমন্যু ভট্টাচার্য নামের এক ব্যক্তি, তিনিও কিন্তু এই গোটা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি মামলা দায়ের করেছেন যে এখনো পর্যন্ত কেন আটকে রয়েছে কাজ। হাইকোর্টের নির্দেশ রয়েছে, হাইকোর্টের নির্দেশের পরেও কাজের গতি কিন্তু একটুটুকু এগোয়নি। চিংড়িহাটায় জমিজট এতদিন ছিল, কিন্তু সেই জমিজট আটকে যখন কাজের অনুমতি মিলেছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তারপরেও আর কাজ কতদিন আটকে থাকবে সেই প্রশ্ন তুলেছেন সেই ব্যক্তি। আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি, এবং সেই নিয়ে তিনি নিজের যে সোশ্যাল হ্যান্ডেল সেখানেও তিনি পোস্ট করেছেন, গোটা বিষয়টি তিনি জানিয়েছেন। কিন্তু বিষয় হচ্ছে এতগুলো মানুষ যারা দিনের পর দিন মেট্রোয় যাতায়াত করেন, শুধুমাত্র এই চিংড়িহাটায় প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। সুপ্রিম কোর্টে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর হয়রানির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা মমতা ছাড়া ছিলেন রাজ্য কমিশনের আলাদা আইনজীবী। মমতার এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি প্রায় 45 মিনিট ধরে চলল সওয়াল জবাব। মামলার পরবর্তী শুনানি সোমবার 9 ফেব্রুয়ারি। আগামী সোমবার সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির করা এসআইআর মামলা শুনানি। আজ শুনানিতে নিজের পক্ষে সওয়াল করলেন মমতা। দলের জন্য নয়, মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলেছি, নিজের সওয়ালে বললেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে বলার জন্য কাকুতি মিনতি মমতার। বারবার শুনানির সময় কথা বলছেন মুখ্যমন্ত্রী, নিয়ম ভেঙেই বারবার কথা বলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি চলাকালীন বারবার কথা বলতে থাকেন মুখ্যমন্ত্রী, তখনই তাকে থামিয়ে দেন বিচারপতি। আপনার আইনজীবী রয়েছেন, রাজ্যেরও আইনজীবী রয়েছেন, তিনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন, বললেন বিচারপতি। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে। এক এক করে যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা আমরা দিতে চলেছি। প্রথম সিটিং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে এই মামলা লড়ছেন, কিন্তু আরেকটা ব্রেকিং আসছে। ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত না করার আবেদন, ভোটাধিকার রক্ষায় নির্দেশ দিক আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক আজব দাবি তুলছেন, যেটা আদপে হয়নি। নির্দেশ না দেওয়া অবধি লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। সন্তু এই মুহূর্তে রয়েছে। সন্তু, আমি একদম সুপ্রিম কোর্টের বাইরের মেজাজটা একবার তোমার কাছে দেখতে চাই। মানে সাধারণত সুপ্রিম কোর্টে বহু মামলা হয়, কিন্তু আজকে আমার ধারণা বাংলা, বাঙালি এবং বহু মানুষ যারা সুপ্রিম কোর্টের সাধারণত খবরগুলো এরকম টানা লাইভে দেখেন না, তারাও আজকে লাইভ দেখছেন। এবং তুমি এই মুহূর্তে রয়েছে শীতের সকালে বাংলার। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি, সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। আগামী সোমবার 9 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। সব খবরে নজর থাকবে একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। एमडीएच की हल्दी मिर्च धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला एमडीएच मसाला। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, টেকনিক্যাল কিছু ব্রেকিং নিউজ আমরা নিয়ে নেব এই মুহূর্তে। কয়েকটা আপডেট আমরা মামলাটির দিকে লক্ষ্য রাখছি, কিন্তু সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে অন্য দিনের মতনই। প্রধান বিচারপতির বেঞ্চ সেটা অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে শোনা হবে 1 থেকে 5 নম্বর মামলা, তারপর শোনা হবে 35 নম্বর মামলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাটি তারপরে 35-এর পর শোনা হবে 6 থেকে 16 নম্বর মামলা। এরপর শোনা হবে 36 থেকে 41 নম্বর মামলা, অর্থাৎ যে সময়টাতে 37 নম্বরে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করতে চান যে মামলায়, সেই মামলাটি রয়েছে এসআইআর এর মামলা।
কিশলয় এই মুহূর্তে রয়েছে নতুন আপডেট নিয়ে। কিশলয়, এই মুহূর্তে আর কি খবর পাচ্ছ তুমি? ময়ূক, এই মুহূর্তে একদম লাইভ আপডেট দিচ্ছি রিপাবলিক বাংলায়, একদম ফার্স্ট অন ছবি এবং ব্রেকিং দর্শকদের জন্য তুলে ধরছে সুপ্রিম কোর্ট থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন কোর্টরুম নাম্বার 1-এ। 1 নম্বর মামলার শুনানি শেষ হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি, এবং যে সিকোয়েন্সটা তুমি বলছিলে কোর্টরুম নাম্বার 1-এ প্রধান বিচারপতির বেঞ্চে যে পরপর মামলাগুলো শোনা হবে, সেখানে 1 থেকে 5 নম্বর মামলা প্রথমে পরপর শোনা হবে। 1 নম্বর মামলার শুনানি শেষ হয়েছে বলে সূত্রের খবর। এই মুহূর্তে 2 বা 3 নম্বর মামলা চলছে বলে সূত্রের খবর। তারপর 4, 5, তারপর 35, তারপর 6 থেকে 16 এবং তারপর 36, 37। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টরুমের 4 নম্বর রোয়ের কোনার দিকে, যেখানে মুখ্যমন্ত্রী বসে রয়েছেন বলে সূত্র মারফত খবর পাচ্ছি, সেখানে বসে খানিকক্ষণ ওয়েট করতে হবে, কারণ পরপর মামলাগুলোর শুনানি চলছে। তার সঙ্গে কোর্টরুম থেকে এই মুহূর্তে ব্রেকিং উঠে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রেশ প্লি করেছেন, ফ্রেশ রিপাবলিক বাংলা জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি অভিক বসু। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি, পরবর্তী শুনানির দিন ধার্য 9 ফেব্রুয়ারি সোমবার। সব খবরে নজর থাকবে। শুরুতেই এই মুহূর্তের হেডলাইন্স। 9 ফেব্রুয়ারি সোমবার সুপ্রিম কোর্টে ফের মমতার করা এসআইআর মামলা শুনানি। এসআইআর শুনানির কাজে কতজন অফিসার দিতে পারবে রাজ্যকে জানাতে নির্দেশ। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কমিশনকেও। সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। আদালতে দাঁড়িয়ে সাধারণ মানুষের হয়ে সওয়াল, মন্তব্য মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়কে থামালেন প্রধান বিচারপতি। রাজ্যের হয়ে কপিল সিব্বল প্রতিনিধিত্ব করছেন, উনি আরো ভালো করে ব্যাখ্যা করতে পারবেন বললেন প্রধান বিচারপতি। ভোটের আগে পরিকল্পনা করে এসআইআর এর দাবি মমতার। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম মোছার আবেদন মুখ্যমন্ত্রী। কোন প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, মমতাকে আশ্বাস শীর্ষ আদালতের। 24 বছর পর এত তাড়াহুড়ো করে কেন এসআইআর, আদালতে সওয়াল মমতার। নির্বাচনের আগে ওরা শুধু বাংলাকে টার্গেট করা দাবি মমতার। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তৃতা মমতার। বিএলও মৃত্যু নিয়ে সিইওকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করতে জোরাজুরি মমতার। আধার শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়, আগেই জানিয়েছে শীর্ষ আদালত। আধার কার্ডকে মান্যতা দিয়ে অনুপ্রবেশকারীদের সুবিধা করার চেষ্টা মমতার, দাবি বিরোধীদের। সত্যি তুলে ধরতে দেশের একমাত্র ভরসা রিপাবলিক বাংলা। আর যখন ঘরে চাই 100% সুবিধা, তখন ভরসা orientbell.com। বেছে নিন সেটাই যেটা বিশ্বস্ত। সুপ্রিম কোর্টে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এ হয়রানির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মমতার মামলা। মমতা ছাড়াও হাজির ছিলেন রাজ্য ও কমিশনের আলাদা আইনজীবী। মমতার এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি প্রায় 45 মিনিট ধরে চলল সওয়াল জবাব। মামলার পরবর্তী শুনানি সোমবার 9 ফেব্রুয়ারি। আগামী সোমবার সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির করা এসআইআর মামলা শুনানি। আজ শুনানিতে নিজের পক্ষে সওয়াল করলেন মমতা। দলের জন্য নয়, মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলেছি, নিজের সওয়ালে বললেন মুখ্যমন্ত্রী। শুনানি চলাকালীন বারবার কথা বলতে থাকেন মুখ্যমন্ত্রী, তখনই তাকে থামিয়ে দেন বিচারপতি। আপনার আইনজীবী রয়েছেন, রাজ্যেরও আইনজীবী রয়েছে, তিনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন বললেন বিচারপতি। সুপ্রিম কোর্টে বলার জন্য কাকুতি মিনতি মমতার। বারবার শুনানির সময় কথা বলছেন মুখ্যমন্ত্রী, নিয়ম ভেঙেই বারবার কথা বলে গেলেন মমতা। মাইক্রো অবজারভার পদ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে সরব মমতা ব্যানার্জি। রোল পর্যবেক্ষক বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে। আদালতের দাবি মমতার, ইআরওদের আসলে কোনো ক্ষমতা নেই, নাম বাদ দিচ্ছে মাইক্রো অবজারভাররা। আদালতে দাঁড়িয়ে বললেন মমতা। পরবর্তী শুনানিতে অফিসারদের নাম জানাতে বলল কমিশন। মাইক্রো অবজারভাররা নাম বাদ দিচ্ছে, আদালতে জোর গলায় সওয়াল মমতার। রাজ্য মাত্র 80 জন গ্রুপ বি অফিসার দিয়েছে, বাধ্য হয়ে মাইক্রো অবজারভারদের নিয়োগ সুপ্রিম কোর্টে জানালেন কমিশনের আইনজীবী। কমিশনের আইনজীবী যুক্তি মানতে নারাজ মমতা ব্যানার্জি। বিপক্ষের আইনজীবী যেটা বলছেন তা ঠিক নয় বলে দাবি মুখ্যমন্ত্রীর। জেলা ও রাজ্যের ওপর কিছু
নির্ভরশীল অনেক কিছু। কমিশন যা চাইছে রাজ্য সরকার তা দিয়েছে বলে শীর্ষ আদালতে জানান মমতা ব্যানার্জি। ভোটের আগে পরিকল্পনা করে এসআইআর দাবি মমতা ব্যানার্জির। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামোছাড় আবেদন মুখ্যমন্ত্রীর। কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, মমতাকে আশ্বাস শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে শুনানিতে গিয়ে নির্বাচন কমিশনকে নজিরবিহীন আক্রমণ মমতার। কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে নিশানা মুখ্যমন্ত্রী। আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করেনি কমিশন, এই নিয়ে সুপ্রিম কোর্টে কমিশনকে নিশানা মমতার। বাংলাকে টার্গেট করার জন্যই আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না। এসআইআর পর্বে একাধিক মৃত্যুর জন্যও কমিশনকে দাগিয়ে দেন মমতা ব্যানার্জি। আদালত থেকে বেরিয়ে মমতার সুরেই সুর মেলান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। ইআরও ও ডিআরওদের ক্ষমতা নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কমিশন, মন্তব্য কল্যাণের। সুপ্রিম কোর্টে নিজের হয়ে সওয়াল করেন মমতা, তাতেই দলনেত্রীকে মহান বলে মনে করছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি। মমতা ব্যানার্জির দাবি আজ অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে শীর্ষ আদালতের কাছে, জানান আইনজীবী কল্যাণ ব্যানার্জি। সুপ্রিম কোর্টের বাইরে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণকে টানা প্রশ্ন রিপাবলিক বাংলার, কিন্তু রিপাবলিকের প্রশ্নে মুখে কুলুপ কল্যাণ ব্যানার্জির। বারবার নানা প্রশ্ন করা হলেও মুখ খুলতে চাননি কল্যাণ ব্যানার্জি। কল্যাণ বাবু উত্তর দিয়ে যান, কল্যাণ বাবু আপনি উত্তর দিয়ে যান, উত্তর দিয়ে যান কল্যাণ বাবু, উত্তর দিয়ে যান। না না কেউ ঢালেননি, আপনি উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন। শুধু কোর্টরুম নয়, মমতার এসআইআর মামলা শুনানিতে ভিড় অনলাইনেও। নিমেষেই ভর্তি হয়ে যায় অনলাইন স্ট্রিমিং এর সাইট, বন্ধ করা হয় কমেন্ট ও চ্যাটের অপশনও। বীরভূমের নানুরে ফের প্রজেনি ভোটারের হদিশ। একটি গ্রামেই খোঁজ মিলল 389 জন প্রজেনি ভোটারের। কুরচন্ডি গ্রামে ষষ্ঠী রানী সাহাকে দেখিয়ে 389 জনের নাম ভোটার তালিকায়, অথচ কিছুই জানেন না পরিবার। হতবাক তার প্রতিবেশীরাও, কমিশনের দ্বারস্থ পরিবার। কেশপুরে আক্রান্ত বিজেপি কর্মীরা এই ঘটনার বিরুদ্ধে কিভাবে আইনি লড়াই ও আন্দোলন হবে তা নিয়ে আজ বৈঠকে বসবে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। বৈঠকে থাকবেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস। নন্দীগ্রামে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি আক্রান্ত। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গেরুয়া শিবিরের, প্রতিবাদে ফেটে পড়েন তিনি। হাড়োয়ায় বিজেপি মণ্ডল সভাপতির ওপরে হামলা, রাতে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে হামলা চালানোর অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তদন্তে দেগঙ্গা থানার পুলিশ। মালদহের চাঁচলে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, কাজ চলাকালীন রাস্তায় তৈরি ফাটল। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তৃণমূল, মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় এক তৃণমূল কর্মী। কাঠগড়ায় সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য মাহবুল হক। ফের প্রকাশ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ঘুণ ধরা ছবি। এবার বেহাল ছবি ধরা পড়ল হুগলির চাপদানির ইএসআই হাসপাতালে। বেডে রোগী থাকার জায়গায় বসে কুকুর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। হাওড়ার ডোমজুড়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাটের অভিযোগ। পুকুর ভরাটের নেপথ্যে শাসক নেতারা জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। সন্দেশখালীতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু। পূর্ণিমার ভরা কোটালে বিদ্যাধরী নদীর ওপর সেতু ভেঙে পড়ে। 100 ফুট লম্বা এই সেতু সংস্কার না হওয়ায় অভিযোগ, সেতু ভেঙে পড়ায় বেড়েছে হয়রানি। জনগণের পরিষেবার সোলার লাইট বসেছে তৃণমূল কার্যালয়ের বাইরে, জানিয়ে শোরগোল মালদার ইংরেজ বাজারের কাজীগ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘনবসতিপূর্ণ এলাকায় স্থানীয়দের সুবিধার্থে সোলার লাইট বসানোর কথা, সেই সোলার লাইট তৃণমূলের কার্যালয়ের বাইরে বসানোয় ক্ষুব্ধ স্থানীয়রা। ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগের পাশাপাশি জেলা শাসকের কাছেও অভিযোগ স্থানীয়দের। কাটোয়া বর্ধমান রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা, যাত্রীবাহী বাসের ধাক্কায় পিষে যায় এক সাইকেল আরোহী। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। বীরভূমের মারগ্রামে প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমা উদ্ধার। ঝোপের মধ্যে একটি জারে 20টি তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়। ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে বিপুল মাদক সহ গ্রেফতার 2 পাচারকারী। অটোয় করে প্রায় 62 কেজি মাদক পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত করা হয় অটোটি। গ্রেফতার করা হয় অটোয় থাকা 2 জনকে।
বোলপুরে প্রয়াত পুলিশের বাড়ি ভাড়া নিয়ে বিপুল কাপ সিরাপ মজুত রাখার অভিযোগ। 40,000 বোতল কাপ সিরাপ উদ্ধার হয়েছে। গ্রেফতার মুন্না সিং নামে এক ব্যক্তি, তিনি পেশায় ওষুধের দোকানের মালিক বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারের সাঁতালি এলাকায় খাঁচাবন্দি পূর্ণবয়স্ক লেপার্ড। বেশ কিছুদিন ধরে এলাকায় লেপার্ডের আনাগোনা চোখে পড়ে। অবশেষে বন দপ্তরের পাতা ফাঁদে পা দিল লেপার্ড। ধূপগুড়িতে বাঘের পায়ের ছাপে আতঙ্ক। গাধেরাকুটি এলাকায় শেষ কয়েকদিন ধরেই জমিতে বাঘের পায়ের ছাপ চোখে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রাণ ভয়ে জমিতে যাচ্ছেন না কৃষকরা। কোনো আপোষ ছাড়াই 100% খবর করে রিপাবলিক বাংলা। আর টাইলসের কথা উঠলেই 100% ভরসা করতে পারেন ওরিয়েন্ট বেল টাইলসের উপর। নতুন ভারতের নতুন পছন্দ। যে খবরের দিকে চোখ রাখবো, সুপ্রিম কোর্টে সোমবার এসআইআর মামলার শুনানি। সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। এসআইআর এর শুনানির কাজে কতজন অফিসার দিতে পারবে রাজ্য, তা জানাতে হবে রাজ্যকে। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কমিশনকে। পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির ক্ষেত্রে পরবর্তী শুনানির দিন আগামী সোমবার 9 ফেব্রুয়ারি ধার্য করেছেন বিচারপতি। প্রধান বিচারপতির বেঞ্চে আজ শুনানিতে সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এসআইআর এর শুনানির কাজে কতজন অফিসার দিতে পারবে রাজ্য সরকার, তা জানাতে হবে রাজ্যকে। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কমিশনকে। সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার 9 ফেব্রুয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি, সেই শুনানিতে সওয়াল জবাবে আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, শীর্ষ আদালতের পর্যবেক্ষণ। সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ। এসআইআর এর শুনানিতে কতজন অফিসার দিতে পারবে রাজ্য সরকার। এসআইআর এর শুনানির পর্ব চলছে। 4 নভেম্বর থেকে ফর্ম বিলি, ফর্ম পূরণ, তারপর খসড়া তালিকা, এরপর হিয়ারিং, শুনানি প্রক্রিয়া। আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আজ সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলায় শুনানিতে এসআইআর শুনানির কাজে কতজন অফিসার দিতে পারবে রাজ্য সরকার, তা জানাতে হবে রাজ্য সরকারকে, রাজ্যকে। আর অন্যদিকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কমিশনকেও। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। রিপাবলিক বাংলা। তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে লাগাতার প্রশ্ন, মুখে কুলুপ কল্যাণের। কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? কল্যাণ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? আনন্দপুর কবে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর যাবেন? এতগুলো মানুষ মারা গেলেন, উনি দিল্লি চলে এলেন। আনন্দপুর কবে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? লোকে কাঁদছে, লোকে কাঁদছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা গেছে, মানুষ মারা গেছে। আপনি মানুষকে, কল্যাণ বাবু উত্তর দিয়ে যান। কল্যাণ বাবু আপনি উত্তর দিয়ে যান, উত্তর দিয়ে যান কল্যাণ বাবু, উত্তর দিয়ে যান। না না, কেউ ঠালেননি, আপনি উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? কল্যাণ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? আনন্দপুর কবে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর যাবেন? এতগুলো মানুষ মারা গেলেন, উনি দিল্লি চলে এলেন। আনন্দপুর কবে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? লোকে কাঁদছে, লোকে কাঁদছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা গেছে, মানুষ মারা গেছে। আপনি মানুষকে, কল্যাণ বাবু উত্তর দিয়ে যান। কল্যাণ বাবু আপনি উত্তর দিয়ে যান, উত্তর দিয়ে যান কল্যাণ বাবু, উত্তর দিয়ে যান। না না, কেউ ঠালেননি, আপনি উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? আনন্দপুর কবে যাবেন? আনন্দপুর কবে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে এলেন, আনন্দপুর কবে যাবেন? আনন্দপুর কবে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? আনন্দপুর কবে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? কবে যাবেন? আপনি উত্তর দেবেন স্যার, উত্তরটা দিন। আনন্দপুর কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানুষ মারা গিয়েছে, মানুষ মারা গিয়েছে, উত্তর নেই। কল্যাণ ব্যানার্জির কাছে উত্তর নেই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর নেই। সরাসরি সহকর্মী কিশলয়ের কাছে চলে যাবো। কিশলয়, সব মিলিয়ে প্রশ্ন, লাগাতার প্রশ্ন, মুখে কুলুপ। আর এই কল্যাণ ব্যানার্জি
বারংবার ব্যঙ্গাত্মক নানা মন্তব্য, বিতর্কিত মন্তব্য, কিন্তু কল্যাণের মুখে এখন কথা নেই। আর সব মিলিয়ে আজ সওয়াল জবাব শুনানিতে সকাল থেকে সুপ্রিম কোর্টে যা যা পরিস্থিতি দেখলে জানবো তোমার কাছ থেকে। কোর্টের ঠিক সামনে দাঁড়িয়ে আছি, আমার পিছনে সুপ্রিম কোর্ট, এবং টাইম লাইনটা হচ্ছে সকাল 9:58। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলেন অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে 10:09 এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসে পৌঁছন। কিন্তু কিভাবে এসে পৌঁছন? একটি মাত্র গাড়ি সুপ্রিম কোর্টে প্রবেশ করে, সাদা রঙের একটা স্করপিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনের সিটের বাঁদিকে বসে প্রণাম করতে করতে একদম ভেতরে পটিকোয় চলে যান। তারপর লম্বা অপেক্ষা। 37 নম্বর কেস, 36 এবং 37 নম্বর কেস আসতে আসতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অপেক্ষা করেন। শেষমেশ অধৈর্য হয়ে 36 নম্বর মামলার শুনানি যখন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মামলা ছিল 37-এ, 36টাও এসআইআর নিয়ে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারাপ্ট করেন। প্রধান বিচারপতির বেঞ্চের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য রাখতে আরম্ভ করেন। প্রধান বিচারপতি তাকে থামিয়ে দেন যে অপেক্ষা করুন, আমি আপনাকে বলতে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমায় 5 মিনিট বলতে দিন স্যার। প্রধান বিচারপতি বলেন, 5 মিনিট কেন, 15 মিনিট বলতে দেবো, আপনি অপেক্ষা করুন, এই ম্যাটারটা হয়ে যাক। পরের ম্যাটারে মমতা বন্দ্যোপাধ্যায় লম্বা সওয়াল করেন যে কিভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, কিভাবে বাংলাকে কোণঠাসা করা হচ্ছে, তার দাবি। এগুলো প্রত্যেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। তিনি বলছেন ইলেকশন কমিশন নাকি সব তৃণমূল কংগ্রেসের বৈধ ভোটারদের নামগুলো বাদ দিয়ে দিচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। কিন্তু এক প্রকার বলতে গেলে তার সমস্ত সওয়াল শুনলেও প্রধান বিচারপতির বেঞ্চে তার আবেদন কিন্তু গৃহীত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছিলেন? তিনি চাইছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সির এই লিস্টটা, যাদের নাম বাদ গেছে বা যাদের সওয়াল হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাদের এই টোটাল লিস্টটা আবার ইনক্লুড করে না হোক, অর্থাৎ তাদের নাম সবার নাম আবার ভোটার লিস্টে চলে আসুক। কিন্তু সেই আবেদন কিন্তু গৃহীত হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে উল্টে নির্দেশ দেওয়া হয়েছে যে সোমবার আবার এই মামলা শুনানি হবে, তার আগে পর্যন্ত রাজ্য সরকারকে জানাতে হবে এই মামলার সমাধানের জন্য তারা এই সমস্যার সমাধানের জন্য তারা কি ভাবছে, আর কজন অফিসার নিয়োগ করতে তারা পারবে। কারণ আলটিমেটলি অফিসার নিয়োগ করেই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া চলবে রাজ্য সরকারের অফিসারদের দ্বারা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন কিন্তু গ্রহণ হয়নি, বরঞ্চ আরেকটা ডেট দেওয়া হয়েছে। এরপরে কল্যাণ ব্যানার্জি বেরিয়ে এসে নিজের স্পিচ দেওয়া শুরু করেন, মিডিয়ায় লম্বা বাইট দেন। আমি আর সন্তু রিপাবলিক বাংলার তরফে অপেক্ষা করছিলাম, এবং এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আমি নেব, তারপর আমি পরের অংশটা বলবো। ব্রেকিং নিউজ এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায় ব্রেকিং নিউজ নেব। হ্যাঁ, এই মুহূর্তে যে ব্রেকিং কিশোর, বাংলা ভাষা জানা সরকারি অফিসারদের নিয়োগ, এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, বানান ভুলে তৎক্ষণাৎ নাম বাদ নয়। শুনানির নোটিশ ইস্যুর সময় বাড়তি সতর্কতার নির্দেশ, কমিশনকে সতর্কবার্তা। নির্দেশ সুপ্রিম কোর্টের, বাংলা ভাষা জানা সরকারি অফিসারদের নিয়োগ, বানান ভুলে তৎক্ষণাৎ নাম বাদ দেওয়া যাবে না। শুনানি প্রক্রিয়া চলছে এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, শুনানির নোটিশ ইস্যুর সময় বাড়তি সতর্কতা প্রয়োজন, কমিশনকে সতর্কতা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিশোরয় আরও বিস্তারিত জানবো। কিশোরয়, শুনানি প্রক্রিয়া চলছে এবং 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই শুনানিতে নানা রকম কারণে নামের বানান ভুল থেকে শুরু করে অনেক ক্ষেত্রে নানা রকম যে গন্ডগোল, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আজকে নির্দিষ্ট নির্দেশ কি? দেখো, একেবারেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের তরফে বলা হচ্ছিল যে নাকি বানান ভুল হচ্ছে বলে নাম টোটাল বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করার চেষ্টা করেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই আবেদনের এই সওয়ালের পরে বলা হয় যে যেন কোনো নাম বানান ভুলের জন্য বাদ না যায়, তা দেখার জন্য বাংলা ভাষা জানা অফিসার নিয়োগ করতে হবে ইলেকশন কমিশনকে, এবং সেই বাংলা ভাষা জানা অফিসার কিন্তু টোটাল প্রক্রিয়ায় নজর রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে নামগুলো তারা প্রপোজ করছেন যে এতজনের নাম বাদ চলে গেছে বানান ভুলের জন্য, তাদের নাম অটোমেটিক্যালি ইনক্লুড হয়ে যাক, সেটা সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি। সেই আবেদন কিন্তু সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি, বরঞ্চ সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে দায়িত্ব দিয়েছে এটা দেখার জন্য যে কারুর নামের বানানের ফলে নাম যেন বাদ না যায়, নামের বাংলা বানান যিনি বোঝেন এমন অফিসার যেন ইলেকশন কমিশন নিয়োগ করে, এবং সেই বাংলা বানান বোঝা অফিসার যেন স্পষ্টভাবে নজর রাখেন যে নামের বানান ভুলের জন্য কারুর নাম বাদ যাচ্ছে না।
খুব লজিক্যাল একটা নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে। অন্যদিকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে কথা বলছিলাম, তিনি বেরিয়ে এসে যখন প্রেসের সঙ্গে কথা বলেন কোনো প্রশ্ন নেন না। আমি কিশলয় রিপাবলিক বাংলার তরফে ওনাকে প্রশ্ন করি, আমি আর সন্তু প্রশ্ন করি যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রবেশকারীদের রেখে দিতে চান। আমরা প্রশ্ন করি মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুরে যেতে পারেন না কিন্তু দিল্লি ছুটে আসতে পারেন, আনন্দপুরে এতগুলো মানুষ মৃত্যু হয়েছে তাদের কাছে যেতে পারেন না কিন্তু দিল্লি ছুটে আসতে পারেন নিজের রাজনৈতিক প্রোপাগান্ডার জন্য। এই সমস্ত প্রশ্ন আমরা করি কিন্তু তিনি কোনো উত্তর দেননি। তিনি এক প্রকার পালিয়ে গেলেন নিজের গাড়িতে চড়ে, সেই সিকোয়েন্স আমরা দেখিয়েছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসের সঙ্গে কথাই বলেননি, যেহেতু তার আবেদন গৃহীত হয়নি সম্ভবত সেই কারণে সোজা গাড়ি নিয়ে তিনি বাড়ির পথে চলে যান, কোনো প্রেসের সঙ্গে কথা বলেননি। অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট নির্দেশ যে বানান ভুলের জন্য নাম যেন বাদ না যায়, বরঞ্চ বাংলা জানা কোনো অফিসারকে ইলেকশন কমিশন নিয়োগ করুক। অন্যদিকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকার কজন অফিসার কজন কর্মী নিয়োগ করতে পারবে এই টোটাল প্রক্রিয়ার জন্য, আর নির্দেশ দেওয়া হয় পরের সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। একেবারেই কিশলয় ধন্যবাদ। এবং আমরা পরবর্তী শুনানি আগামী সোমবার 9 ফেব্রুয়ারি নজর থাকবে, তার কারণ দুপক্ষকেই নোটিশ জারির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং পরবর্তী শুনানির দিকে নজর থাকবে। তার কারণ সেক্ষেত্রে কমিশনের তরফ থেকে কোন কোন বিষয় তুলে ধরা হয়, রাজ্যের জবাব কি থাকে, নজর থাকবে সেদিকে। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা MDH চানা মশলা। আসল মশলা yes MDH। সবচেয়ে বড় এই মামলা এবং এই মামলায় সবচেয়ে বড় কভারেজ রিপাবলিক বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আইনজীবী হিসেবে আজকে দেখতে পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোর্ট নম্বর 1-এ অলরেডি পৌঁছে গেছেন, সেখানে তিনি সওয়াল জবাব করবেন বলে পেটিশন দিয়েছেন। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং আপনাদের স্ক্রিনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে দাবি করছেন, কোনো ভোটারের ভোটাধিকার না করার আবেদন, কিন্তু কথা হলো এরকম কোনো কথাই তো নির্বাচন কমিশন বলেনি। গতকাল অন্তর্বর্তীকালীন যে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেখানে বলেছেন প্রয়োজনে তালিকায় থাকা অসঙ্গতি সংশোধন করার আবেদন হোক, কিন্তু কাউকে হিয়ারিংয়েও ডাকা যাবে না। অরিত্র আমার সঙ্গে রয়েছে। অরিত্র, খুব নির্দিষ্টভাবে যে কথাগুলো উনি বলছেন সেগুলো তো মানে আমি তোমাকে বলছি যে অরিত্র কথা বলো না, তুমি তো কথা বলছো না অরিত্র, মানে এটা কি ধরনের যুক্তি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ন্যারেটিভটা সেট করতে চান শুধু? না দেখুন, এই মামলাটার পেছনে গত দুদিন আগে তিনি যে ইন্টারলেকিউটারি অ্যাপ্লিকেশনটা জমা করেছিলেন সেখানে অদ্ভুতভাবে তিনি একটা উল্টো চাল চেলেছেন। কেন উল্টো চাল কথাটা বলছি, আজকে আবেদনের আপনারা দেখতে পারবেন যে তিনি একদিকে বলেছেন যে এই নতুন এসআইআরের লিস্ট অনুসারে 2026-এর ভোট করানো যাবে না এবং পূর্ববর্তী আগের লিস্ট অনুসারে ভোট করাতে হবে। তারপরে তিনি বলেছেন যে ভোটিং তালিকা থেকে কারোর নাম বাদ দেওয়া যাবে না। এবার এই কথার মধ্য দিয়ে তার মানেটা কি দাঁড়ায়, যে ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার নিয়ে কিংবা এই যে ডুপ্লিকেট ভোটার নিয়ে যে এত লড়াই এত ঝঞ্ঝা ঝামেলা পার করা হলো সেটাকেও তিনি নস্যাৎ করে দিতে চাইছেন। এরপরে আরও দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলে রাখি। এই আবেদনের মধ্যে তিনি এটাও বলেছেন যে মাইক্রো অবজারভার যে রোলটা ইলেকশন কমিশন নিয়োগ করেছিল, এই রোলের কাজ ছিল হচ্ছে বিভিন্ন ভেরিফিকেশনের কাজগুলো করা। তিনি তার মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সওয়াল করেন আজ শীর্ষ আদালতে। কমিশনকে ভেতরে বসে এসআইআর নিয়ে একের পর এক বিষয় তোপ দাগেন। নাম বাদ দিচ্ছে মাইক্রো অবজারভাররা, ইআরওদের ভূমিকা নেই, যারা জীবিত তাদের নামও বাদ দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক অভিযোগ তুলে ধরেন কমিশনের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখুন। I am very grateful, sir, because of your kindness. My humble regards to my Honorable Chief Justice, Mr. Bagchi and Mr. Panchali ji also. Thank you very much. And my humble regards to Mr. Dwivedi and others, my opponent lawyers also. Sir, the problem is
Always our lawyers fight for the case and they're fighting from the beginning. We are also. But sir, when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, I quote Rabindranath Tagore, then we thought that we are not getting justice anywhere. So many times I have written 6 letters to Election Commission, including all the details, but no reply, sir. I'm a bonded labor, sir. Maybe I prefer that. I'm a very less important person. I prefer that. Sir, I'm from a common family, but I'm not fighting for my party. মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের পক্ষে? আপনি কাদের পক্ষে? আপনি কাদের আনন্দপুর কবে যাবেন? আনন্দপুর কবে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর কবে যাবেন? নেই। কল্যাণ ব্যানার্জির কাছে উত্তর নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর নেই। আপনি একতরফা প্রেস কনফারেন্স করে বেরিয়ে যাচ্ছেন। আপনি একতরফা প্রেস কনফারেন্স করে বেরিয়ে যাচ্ছেন কেন? স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। 100% সত্যি তুলে ধরতে দেশের একমাত্র ভরসা রিপাবলিক বাংলা। আর যখন ঘরে চাই 100% সুবিধা, তখন ভরসা orientbell.com। বেছে নিন সেটাই যেটা বিশ্বস্ত। রাজ্যের অনীহা, চিংড়িঘাটায় থমকে রয়েছে মেট্রোর কাজ। 366 মিটারের কাজ এখনো অসম্পূর্ণ। আদালতের নির্দেশের পরও থমকে রয়েছে কাজ। মেট্রো জট কাটাতে আদালতে মামলা দায়ের। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের উপমন্যু ভট্টাচার্যের। আরও একবার আপনাদেরকে জানাই, 366 মিটারের যে কাজ সম্পূর্ণভাবে থমকে রয়েছে, সেই কাজ কেন সম্পন্ন করা সম্ভব হচ্ছে না? কোথায় সমস্যা রয়েছে? রাজ্যের অনীহা কেন রয়েছে? সেই নিয়ে প্রশ্ন উঠছে। এলিনা আমার সহকর্মী মুহূর্ত আমার সঙ্গে রয়েছে, বিস্তারিত জানাবে। এলিনা। একেবারেই তনয়া, দেখো এই যে চিংড়িঘাটায় 366 মিটারের কাজ এখনো পর্যন্ত কিন্তু বাকি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখনো মেট্রোর পিলার যেভাবে তৈরি রাখা হয়েছে, কিন্তু সেই কাজ বহুদিন ধরে আটকে রয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের এই ঢিলেমির জন্য। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যে একেবারে সরাসরি রাজ্য সরকারের একটি নিশানা করেছেন, এর আগে আমরা সেটা জানি, কিন্তু এবার সাধারণ মানুষ হিসেবে উপমন্যু ভট্টাচার্য তিনি এই নামের এক ব্যক্তি, তিনিও কিন্তু এবার আদালতের দ্বারস্থ। মাইক্রো অবজারভার পদ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে সরব মমতা ব্যানার্জি। রোল পর্যবেক্ষক বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে। আদালতে দাবি মমতার, ইআরওদের আসলে কোনো ক্ষমতা নেই, নাম বাদ দিচ্ছেন মাইক্রো অবজারভাররা। আদালতে দাঁড়িয়ে বললেন মমতা। পরবর্তী শুনানিতে অফিসারদের নাম জানাতে বলল কমিশন। মাইক্রো অবজারভাররা নাম বাদ দিচ্ছে, আদালতে জোর গলায় সওয়াল মমতার। রাজ্য মাত্র 80 জন গ্রুপ বি অফিসার দিয়েছে। বাধ্য হয়ে মাইক্রো অবজারভারদের নিয়োগ সুপ্রিম কোর্টে জানালেন কমিশনের আইনজীবী। কমিশনের আইনজীবী যুক্তি মানতে নারাজ মমতা ব্যানার্জি। বিপক্ষের আইনজীবী যেটা বলছেন তা ঠিক নয় বলে দাবি মুখ্যমন্ত্রীর। জেলা ও রাজ্যের ওপর অনেক কিছু নির্ভরশীল। কমিশন যা চাইছে রাজ্য সরকার তা দিয়েছে বলে শীর্ষ আদালতে জানান মমতা। ভোটের আগে পরিকল্পনা করে এসআইআর দাবি মমতা ব্যানার্জির। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামও ছাড়া আবেদন মুখ্যমন্ত্রীর। কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, মমতাকে আশ্বাস শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে শুনানিতে গিয়ে নির্বাচন কমিশনকে নজিরবিহীন আক্রমণ মমতার। কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে নিশানা মুখ্যমন্ত্রী। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি।
আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, এক এক করে যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা আমরা দিতে চলেছি। প্রথম সিটিং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে এই মামলা লড়ছেন, কিন্তু আরেকটা ব্রেকিং আসছে, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত না করার আবেদন, ভোটাধিকার রক্ষায় নির্দেশ দিক আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক আজব দাবি তুলছেন, যেটা আদপে হয়নি। নির্দেশ না দেওয়া অবধি লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। সন্তু এই মুহূর্তে রয়েছে। সন্তু, আমি একদম সুপ্রিম কোর্টের বাইরের মেজাজটা একবার তোমার কাছে দেখতে চাই। মানে সাধারণত সুপ্রিম কোর্টে বহু মামলা হয়, কিন্তু আজকে আমার ধারণা বাংলা, বাঙালি এবং বহু মানুষ যারা সুপ্রিম কোর্টের সাধারণত খবরগুলো এরকম টানা লাইভে দেখেন না, তারাও আজকে লাইভ দেখছেন। এবং তুমি এই মুহূর্তে রয়েছে শীতের সকালে, বাংলা থেকেও প্রচুর সাংবাদিক নিশ্চয়ই গেছেন, বহু তৃণমূল কর্মী গেছেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বাইরের অবস্থাটা কি? দেখো, আমি তোমায় দুটো ছবি দেখাবো। একদিকে আঁটো নিরাপত্তা, বাইরের আঁটো নিরাপত্তা, দিল্লি পুলিশের কিন্তু বিশেষ কর্ডন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং তারই মধ্যে আমি দেখাবো মমতা ব্যানার্জির করে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে আগামী সোমবার 9 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। সব খবর নিয়ে আসছে ত্রিজিতা। খবরে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। তুমি দেখতে পাচ্ছ পুরোটাই সাংবাদিকদের ভিড়। আমি ডিএ মামলাতেও এসে ওখানে না, আমার কাউন্টার টপ ভেঙে যাবে। আমার চিমনি ভেঙে যাবে, করছোটা কি? রানী, এই বাড়িতে এমন কিছু আছে যা ভাঙে না। এই পিলার কখনো ভাঙবে না। রুমটা স্টিল টিএমটি দিয়ে তৈরি। রুমটা নয় তো বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার, একদম সলিড। एमडीएच की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला एमडीएच मसाला। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, টেকনিক্যাল কিছু ব্রেকিং নিউজ আমরা নিয়ে নেব এই মুহূর্তে। কয়েকটা আপডেট আমরা মামলাটির দিকে লক্ষ্য রাখছি, কিন্তু সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে অন্য দিনের মতনই। প্রধান বিচারপতির বেঞ্চ সেটা অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে শোনা হবে 1 থেকে 5 নম্বর মামলা, তারপর শোনা হবে 35 নম্বর মামলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাটি তারপরে 35-এর পর শোনা হবে 6। 9 ফেব্রুয়ারি সোমবার সুপ্রিম কোর্টে ফের মমতার করা এসআইআর মামলার শুনানি। এসআইআর শুনানির কাজে কতজন অফিসার দিতে পারবে রাজ্যকেও জানাতে নির্দেশ। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কমিশনকেও। সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। এসআইআর প্রক্রিয়ায় বাংলা ভাষা জানা সরকারি অফিসারদের নিয়োগ। এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ, বানান ভুলে তৎক্ষণাৎ নাম বাদ নয়। শুনানির নোটিশ ইস্যুর সময় বাড়তি সতর্কতা, কমিশনকে সতর্কতার নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতে দাঁড়িয়ে সাধারণ মানুষের হয়ে সওয়াল, মন্তব্য মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়কে থামালেন প্রধান বিচারপতি। রাজ্যের হয়ে কপিল সিব্বল প্রতিনিধিত্ব করছেন, উনি আরো ভালো করে ব্যাখ্যা করতে পারবেন বললেন প্রধান বিচারপতি। ভোটের আগে পরিকল্পনা করে এসআইআর দাবি মমতার। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম না মোছার আবেদন মুখ্যমন্ত্রীর। কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, মমতাকে আশ্বাস শীর্ষ আদালতের। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। আজকে সব নজর সুপ্রিম কোর্টে।
আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। খানিকক্ষণ আগে যে মামলার সওয়াল জবাব চলছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার অবস্থান, তার সাবমিশন স্পষ্ট করেছেন, সেই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী সোমবার। আগামী সোমবার সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি। সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। এসআইআর শুনানির কাজে কতজন অফিসার দিতে পারবে রাজ্য, তা রাজ্যকেও জানাতে হবে। আরও একবার স্পষ্টভাবে জানাই, এসআইআর শুনানির কাজে রাজ্য আদৌ কতজন অফিসারকে দিতে পারবে তার স্পষ্ট তালিকা রাজ্যকেও জানাতে হবে। সব পক্ষকেই নোটিশ জারি করেছে, নোটিশ জারির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কমিশনকেও, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। রিয়াঙ্কা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একদম সুপ্রিম কোর্টের চত্বর থেকে। আজকের যে সওয়াল জবাব পর্ব ছিল রিয়াঙ্কা, অত্যন্ত গুরুত্বপূর্ণতা, এবং সেখানে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ পর্যবেক্ষণ সেটা একটু যদি জানাও দর্শকদের। আমি এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির বাড়ির বাইরে রয়েছি। এই ব্যাপারটা নিয়ে আমরা আগে জেনেছিলাম যে সোর্সেস থেকে আমরা জানতে পেরেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যান, আমরা ইনফরমেশন পেয়েছিলাম যে উনি হয়তো অভিষেক ব্যানার্জির বাড়িতে আসবেন, লাঞ্চ করবেন, তারপর বেরিয়ে যাবেন। কিন্তু সেখানে এসে আমরা বুঝতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির বাড়ি আসেননি, উনি ডিরেক্ট সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে গেছেন। আর খুব সম্ভবত উনি কলকাতার জন্য রওনা দিয়েছেন। আমরা দেখেছি কিভাবে এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে যেটা ভিভিআইপি এন্ট্রি বা এক্সিটের রাস্তা, ওখানে কিভাবে সিকিউরিটি বাড়ানো হয়েছে, এবং এখানেও আমরা দেখেছিলাম যে সিকিউরিটি টাইট করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সিটের জন্য। সুতরাং সোর্সেস থেকে এটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিয়েছে কলকাতার জন্য। অন্যদিকে আমরা যেটা দেখছি, যদি কেস নিয়ে কথা বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় লাস্টে প্রধান বিচারপতি বেঞ্চকে শুধু এইটুকু বলেই শেষ করেন যে আমি আপনাদের সামনে প্লিড করছি, আপনারা ডেমোক্রেসি বাঁচান, সেভ ডেমোক্রেসি বলে ও মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করে, প্লিড করে বেঞ্চের সামনে। এবং মাইক্রো অবজারভার্স নিয়ে আরেকটা ব্যাপার উঠে আসে, যেখানে মাইক্রো অবজারভার্স নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে সুপ্রিম কোর্ট একটা নোটিশ জারি করেছেন। মাইক্রো অবজারভার্সরা কীভাবে কাজ করছে বা কত রকমের মেজার্স নেওয়া হচ্ছে এসআইআর নিয়ে রাজ্যতে, সেই নিয়ে নোটিশ পাঠানো হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এবং স্টেট গভর্নমেন্টকে। তারাও নিজেদের রেসপন্স ফাইল করবে। আর এই নিয়ে পরবর্তী শুনানি হবে আগামী সোমবার 9 তারিখ, 9 ফেব্রুয়ারিতে পরবর্তী শুনানি। আমরা এটাও দেখেছি যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সামনে নিজের বক্তব্য রাখার সময় ইসিআইকে বলেছিল একটা হোয়াটসঅ্যাপ অর্গানাইজেশন, একটা হোয়াটসঅ্যাপ কমিশন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে যে এসআইআর শুধু ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে কেন, আসামে হচ্ছে না কেন, সেই নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় খুব রেগে গিয়ে উত্তেজিত হয়ে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে এই কথাগুলো তোলেন। কিন্তু আমরা দেখেছি যে ইসিআর দিক থেকে যখন নোটিশ জারি করে দেওয়া হয়, এবার রেসপন্সের ওয়েট করা হচ্ছে। আর আগামী সোমবার এই কেসের পরবর্তী শুনানি। বেশ, প্রিয়াঙ্কার সঙ্গে থাকা এই মুহূর্তে আমাদের আরও একবার দর্শকদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে সোমবার ফের এসআইআর মামলার পরবর্তী শুনানি রয়েছে। সব পক্ষকেই নোটিশ জারির নির্দেশ দিল শীর্ষ আদালত। রাজ্যকে কি জানাতে হবে, এসআইআর শুনানির জন্য আদৌ কতজন অফিসার দিতে পারবে রাজ্য, তা জানাতে হবে রাজ্যকে। আবার অপরদিকে কমিশনের তরফ থেকেও কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও জানাতে হবে। নোটিশ জারি, তার জন্য পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল জবাব যখন পর্ব চলছে, যখন তিনি তার সাবমিশনটা দিচ্ছেন, সেই মুহূর্তের অংশ শুনুন। Kindness, my humble regards to my Honorable Chief Justice, Mr. Bagchi and Mr. Panchali ji also. Thank you very much. And my humble regards to Mr. Dwivedi and others, my opponent lawyers also. Sir, the problem is, always our lawyers fight for the case and they're fighting from the beginning. We are also. But sir, when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, I quote Rabindranath Tagore, then we thought that we are not getting justice anywhere. So many times I have written 6 letters to Election Commission
including all the details. But no reply, sir. I'm a bonded labor, sir. Maybe I prefer that. I'm a very less important person. I prefer that. Sir, I'm from a common family, but I'm not fighting for my party. শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে তিনি একদম সিজিআইকে বলছেন যে তারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন নাকি এসআইআর এর জন্য, কিন্তু তারা বিচার পাচ্ছেন না, বিচারে নাকি নীরবে নিভৃতে কাঁদে, এটাই তিনি বলতে চাইলেন সেখানে। আমি এই জায়গা থেকে আরও একবার রিয়াঙ্কার কাছে যাবো। রিয়াঙ্কা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দিল্লি থেকে। রিয়াঙ্কা, এসআইআর নিয়ে যে সওয়াল জবাব পর্ব চলছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য কতটা যুক্তিযুক্ত? এটা কি আদালতের গুরুত্বপূর্ণ সময়ের উপযুক্ত ব্যবহার? কি বুঝতে পারছো গোটা পরিস্থিতিটা দেখে? দেখো, যে হিসেবে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পুরো এসআইআর ইস্যুটাকে নিয়ে নাটক চালিয়ে গেলেন, পলিটিক্যাল রাজনৈতিক নাটক যেটা বলা হচ্ছে অপোজিশনের দিক থেকে, সেটাও গিয়ে পৌঁছালো সুপ্রিম কোর্টের দরজায়। এবং আজকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সিটিং চিফ মিনিস্টার যে নিজে আর্গুমেন্ট রাখলো সুপ্রিম কোর্টের সামনে। এখন যেহেতু তুমি জিজ্ঞাসা করলে যে এই সব যতগুলো তথ্য বা যত জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের সামনে বললেন, সেগুলো আদৌ মেনটেনেবল, আদৌ সেটা সুপ্রিম কোর্টের সময়ের উপযুক্ত কি না, কিন্তু সেদিক থেকে আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু শুনে তারা নোটিশ ইস্যু করেন। দুপক্ষই সুপ্রিম কোর্টকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার দিক থেকে দুপক্ষই সুপ্রিম কোর্টের ইকুয়াল টাইম পেয়েছে আজকে। শুরুয়াতেই আমরা দেখেছিলাম যে কিভাবে প্রথম সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়। তখন আমরা ভেবেছিলাম যে হয়তো কেস লাস্টের দিকে শিফট করে দেওয়া হয়েছে, হয়তো কেসের শুনানি খুব কম সময়ের জন্য হবে, কিন্তু আজকে যেটা দেখা গেল, প্রধান বিচারপতি বেঞ্চ কিন্তু লাঞ্চ টাইমে ওনারা ওঠেননি, ওনারা এই কেসকে কিন্তু আরো 30 মিনিট মতো দিয়েছে। এবং কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে এই কেসকে প্রায়োরিটি হিসেবে শোনা হয়েছিল। আমি আসছি একদম প্রায়োরিটি হিসেবে শোনা হয়েছিল, এমনটাই বলছো তুমি। আমি আসছি রিয়াঙ্কা, তবে তার পাশাপাশি একবার যখন সুপ্রিম কোর্টের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি বলছেন যে বাংলাকে আলাদা করে টার্গেট করা হচ্ছে, যা অন্য কোনো রাজ্যে যখন এসআইআর হচ্ছে তখন এই ধরনের আচরণ করা হচ্ছে না, যে ধরনের আচরণ বাংলা পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই অংশে বাংলা প্রসঙ্গে কি বলেছেন একবার শুনুন। Sir, whatever they have only first phase 58 lakhs deleted. They didn't have any scope to appeal even Form 6. Number 2, the second phase, 1 crore 30 lakhs. Only my request would be, whatever the system is maintaining the other state, they are only targeting Bengal. Only for Bengal they appointed these micro observers. Yes, for to bulldoze the West Bengal people. My humble submission will be, sir, the logical discrepancy case not to be deleted, and there should be, as it should be cleared by the DO and the ERO, not with the micro observer, not with the role observers. আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠকে বসবেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি। তার বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন একবার আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই। তিনি বলছেন যে অন্যান্য রাজ্যের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে বাংলার সঙ্গে সেটা করা হচ্ছে না, বাংলাকে বুলডোজড করা হচ্ছে এবং বাংলার জন্য মাইক্রো অবজারভার ব্যবহার করা হচ্ছে। এই বিষয়গুলো আজকে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, অপরদিকে শ্রমিক ভট্টাচার্যকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির সদর দপ্তরে। রাজ্য বিজেপি आदरणीय सुकांता मजूमदार जी उपस्थित हैं। मैं आदरणीय श्रमिक भट्टाचार्य जी से आग्रह करूंगा कि आप सबको संबोधित करें। माइक ओपन सर, चखना कहाँ गया? फिलहाल पूरा देश में सिर्फ 12 प्रदेश में एसआईआर का काम चल रहा है। ये वोटर लिस्ट शुद्धिकरण का काम को लेकर के भारत के किसी भी कोने से इतना हल्ला नहीं आ रहा है। तो वाई देयर सो मेनी नॉइज इन वेस्ट बंगाल? पश्चिम बंगाल की मुख्यमंत्री जो
2005 की अगस्त महीने पर वोटर आइडेंटिटी कार्ड की मांग किया था, जिन्होंने 4 अगस्त 2005 सारा पेपर्स स्पीकर की टेबल का ऊपर फेंक कर ये बोला था, द एंटायर वोटर लिस्ट फिल्ड बाय बांग्लादेशी इन्फिल्ट्रेटर्स ओनली। और इसी वोटर लिस्ट लेकर सीपीएम चुनाव में जाना चाहता है। 2005 के जो नेत्री खुलेआम इसका विरोध करते, आज उसी मुख्यमंत्री पश्चिम बंगाल में ये पूरा एसआईआर प्रोसेस का खिलाफ धरना देने के लिए दिल्ली पहुंच गए। व्हाट इज हैपनिंग इन वेस्ट बंगाल राइट नाउ? हाउ द BLAs आर बीइंग थ्रेटन्ड in a clandestine manner. She compelled the BLOs to upload the false documents in the system. We are living in a bordering district. West Bengal having a porous border with Bangladesh of 220 kilometers, 2200 kilometers. The border is porous, full of water bodies. It is not possible for a single force to check the illegal immigration unless and until there is a joint operation, a political consciousness, as well as the public awareness. You cannot stop this silent demographic invasion. This is an international conspiracy, and the whole political organization, Bharatiya Janata Party, we have been saying these things for mid-80s. These things are going on, and West Bengal is a lone state where Rohingyas is a welcome guest. उद्यान पात्र बैठा रखा रास्ते के ऊपर। तृणमूल कांग्रेस का एजेंडा एकदम साफ है, ये पश्चिम बंगाल की वोटर लिस्ट में बांग्लादेशी घुसपैठिया रहे, रोहिंग्या रहे, जो इस पृथ्वी का माया त्याग करके ऊपर चले गए वो भी रहे, जो फेक वोटर्स है खाली जमीन पे प्लॉट्स के ऊपर जिसका नाम रख दिए इन्होंने, उसका भी नाम वोटर लिस्ट में रहे। कैसे ये चल सकते हैं? सारे बीएलओ उसको डरा रहे हैं, धमका रहे हैं। एक बीएलओ महिला थी, उसका पति देव के ऊपर जानलेवा हमला कर दिया। हमारा बीजेपी का जो BLA 2 था, बीजेपी का कार्यकर्ता फॉर्म 7 डाल नहीं पा रहे। एंटायर एडमिनिस्ट्रेशन पूरा पॉलिटिसाइज करके उसको लगा दिया तृणमूल कांग्रेस का हुडलुम्स का साथ। जो किसी भी हालत से ये प्रोसेस को चलने नहीं देना चाहिए। हेड ऑफ द गवर्नमेंट, एडमिनिस्ट्रेटिव चीफ, she took the oath of Indian Constitution, openly abusing the Election Commission with filthy languages. Is it desirable in a civilized society? आज ये धरना किस लिए चल रहे हैं? किस लिए मुख्यमंत्री ममता बनर्जी सुप्रीम कोर्ट पे पहुंच गए? इसका कारण सिर्फ एसआईआर नहीं है। कलकत्ता के आनंदपुर में एक भयानक अग्निकांड हो गया, 25 लोग मारे गए और अभी भी 30 लोग लापता है। एक बार के लिए सिर्फ 10 किलोमीटर की दूरी पर उस जगह वो पहुंच नहीं पाए और 1500 किलोमीटर उन्होंने ऊपर से उठकर पहुंच गए यहां। Indian internal security is being compromised. We cannot and will not compromise with the internal security of this country. The entire demographic designs of different bordering districts have been changed. Not only in West Bengal, in Bihar and Jharkhand also, using West Bengal as a passage. The demography of Simanchal and Bonanchal have been changed. This is too unfortunate. आज जो मुख्यमंत्री ईडी का रेड चल रहा है उस जगह में पहुंच जाते हैं अपने सीएस को साथ लेकर, डीजी को साथ लेकर के, पुलिस कमिश्नर को लेकर के, पुलिस अधिकारी को लेकर के, ईडी ऑफिसर से पास अपना सारे दलील दस्तावेज, अपना कागजात छीन रहे हैं। ऐसा माहौल आज पश्चिम बंगाल में बना दिया गया।
एसआईआर लेकर हल्ला करने का कारण एक ही है। ममता जी जान रहे हैं जो डेज आर नंबर्ड, तृणमूल एक्सेप्टेड, टेस्टेड एंड नाउ बीइंग रिजेक्टेड। पश्चिम बंगाल की जनता भी ठान लिया है किसी भी हालत से वो इस सरकार को पश्चिम बंगाल में चलने नहीं देंगे। ममता बनर्जी इज नॉट अ पैराट्रूपर पॉलिटिशियन। वो जमीन का महक पहचानते हैं। वो ये जानती है भाली भांति जी तृणमूल का समय समाप्त है। अभी विसर्जन का जो बाजा बजना है वो हो गया है और उसी का कारण आज ये सुप्रीम कोर्ट से लेकर के सभी जगह इसका धरना चल रहा है। जो लोग जिस पार्टी का सांसद खुलेआम पत्रकार के सामने सुप्रीम कोर्ट की क्रेडिबिलिटी लेकर प्रश्न उठा रहे हैं, जो पार्टी कैलकाटा हाईकोर्ट के भीतर न्यायाधीश का कक्ष में घुसकर उसको मैनहैंडल करता है, उसका घर में जाकर पोस्टर चिपका देता है। द कॉन्स्टिट्यूशन डजंट एग्जिस्ट इन वेस्ट बंगाल। It is not only a constitutional crisis, there is a total breakdown of constitutional machinery in our state. Judiciary is being attacked. वो किसी पत्रकार को भी छोड़ता नहीं है। जिन्होंने स्पीकर की टेबल का ऊपर सारे बांग्लादेशियों का नाम बोलकर पेपर फेंक कर चले आई थी, आज वही ममता बनर्जी घुसपैठ बोल रही है। ये घुसपैठ बोलकर क्या है? अब आज पूरा देश को सोचना चाहिए। 4000 किलोमीटर के ऊपर बांग्लादेश का साथ हमारा बॉर्डर है, असम, त्रिपुरा और बांग्लादेश। अब पश्चिम बंगाल, हमारा बॉर्डर 2200 किलोमीटर से भी ज्यादा है। इस पोरस बॉर्डर को कंट्रोल करना कोई मामूली बात नहीं है। राज्य सरकार की कोई भी सहयोग नहीं है। बीएसएफ बीओपी बनाने के लिए जमीन मांग रहा है, वो जमीन ममता जी नहीं दे रहे। 2011 में सत्ता परिवर्तन का साथ साथ द गवर्नमेंट हैज ओपनली डिक्लेयर्ड they are not supposed to acquire a single square feet of land. If a government doesn't have any comprehensive land policy, तो उसका नतीजा क्या होता है, अंजाम क्या होता है, आज हम लोग देख रहे हैं। काल ममता बनर्जी बोल दिया जो 50 किलोमीटर का दूरी पर जाए, क्यों गया जाएगा बीएसएफ? 15 किलोमीटर का भीतर अगर बीओपी करना है तो उसके लिए हम सहयोग करेंगे, लेकिन 50 किलोमीटर हम मानने वाला नहीं है। ऐसा स्थिति में किसी देश नहीं चल सकते, किसी राज्य नहीं चल सकते हैं। और पश्चिम बंगाल के साथ पूरा हिंदुस्तान की जो पॉलिटिकल कल्चर है, जो वोट कल्चर है, अनफॉर्चुनेटली वो अलग है। 300 बीजेपी वर्कर्स हैव बीन किल्ड सिंस 2016, immediate after coming out the result in the 2nd May 2021, within 27 days 56 BJP workers have been killed. 27 female BJP workers came out and they spoke in front of your boom that we have been gang raped by the Trinamool goons. These are the condition. A total absence of law and order, total anarchy. सारा लोकतंत्र को ध्वस्त कर दिया। तृणमूल का पास चुनाव, it is not the election is not a choice for Trinamool Congress, it is their compulsion. वो किसी लोकतांत्रिक व्यवस्था में विश्वास नहीं रखते। वो लोग शांति से मतदान करें, इसका ऊपर तृणमूल का कोई भरोसा नहीं है। पश्चिम बंगाल की पंचायत चुनाव देख लीजिए, कॉर्पोरेशन चुनाव देख लीजिए, म्युनिसिपैलिटी का चुनाव देख लीजिए। द ब्लडी इलेक्शंस वी हैव बीन फेसिंग फॉर 3 and 4 decades. One hegemony has been replaced by another hegemony. लेफ्ट रेजिम में अभी जितना भारतीय जनता पार्टी का कार्यकर्ता का निधन हुआ था, उससे ज्यादा कार्यकर्ता का निधन, हत्या हो रहा है अभी तृणमूल कांग्रेस के जमाने पे। आज स्थिति क्या है पश्चिम बंगाल में? एससी मारे जा रहे हैं, एसटी मारे जा रहे हैं, अल्पसंख्यक के ऊपर सबसे ज्यादा आक्रमण हो रहा है। अब पिछले 3 साल की जितना पॉलिटिकल मर्डर्स, उसका हिसाब देख लीजिए। मर रहे हैं मुसलमान, मार रहे हैं मुसलमान। आज सारे मुसलमान लोगों का गांव देख लीजिए, आग जल रहे हैं वहां। कौन ऐसा स्थिति के लिए जिम्मेदार है? आज भारत कोई धर्मशाला नहीं है। जो किसी जमाने में इस देश को नापाक बोलकर, इस देश को दरुल हर्ब बोलकर देश छोड़ के चले गए थे, जो लोग खुलेआम रास्ते पे खड़ा होकर नारा लगाए थे, हंस के लिया पाकिस्तान, लड़के लेंगे हिंदुस्तान, आज वही लोग फिर से हिंदुस्तान में वापस ला रहे हैं। आज ये पूरा रेडिकलाइजेशन चल रहा है।
पूरा जगह में बांग्लादेश को पैसेज बना, पश्चिम बंगाल को पैसेज बनाकर, और खास करके कुचबिहार डिस्ट्रिक्ट से ड्यूरिंग द कोविड पीरियड सारे जगह पर अपना मॉड्यूल सेट कर दिया। सारे जगह में जितना लश्कर तैयबा से लेकर जेएमबी सर वहां घुस रहे हैं। कलकत्ता से आईएसआईएस का एक्टिविस्ट अरेस्ट हो रहे हैं खुलेआम। रविंद्रनाथ ठाकुर का तस्वीर जलाया जाता है मालदा डिस्ट्रिक्ट में। तृणमूल कांग्रेस का एक स्टूडेंट लीडर, बांग्लादेश में रविंद्रनाथ ठाकुर का प्रतिमा तोड़ा जा रहा है, बांग्लादेश में सत्यजीत राय का घर ध्वस्त कर दिया जा रहा है, और पश्चिम बंगाल में आकर के ये रविंद्रनाथ ठाकुर का जो সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি এবং সেখানে স্পষ্টতই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ভূমিকা এবং তিনি যে একের পর এক মিথ্যাচার করে গেছেন সেই বিষয়ে উল্লেখ করলেন। তিনি তার বক্তব্য জমি অধিগ্রহণের সমস্ত ব্যবস্থা কেন্দ্র করে দিয়েছে, কিন্তু তারপরেও রাজ্য কেন্দ্রকে জমি দেয়নি এবং এটা বাস্তব যে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্ভব হয়নি। কেন্দ্রের তরফ থেকে টাকা চলে এসছে, অধিগ্রহণ প্রক্রিয়া হয়ে গেছে, কিন্তু জমি হস্তান্তর কেন্দ্র অবধি হয়নি। এই নিয়েও গোটা বিষয়টি কোর্ট অবধি, হাইকোর্ট অবধি যায়। এইভাবে রাজ্য চলতে পারে না। এছাড়াও তার সংযোজন একাধিক বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে, এমনকি ধর্ষণের অভিযোগও তুলছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি। কোনো রকম আইন এই মুহূর্তে এই পশ্চিমবাংলার মাটিতে নেই সংযোজন শ্রমিকের। 2012 में सत्ता परिवर्तन का साथ साथ the government has openly declared they are not supposed to acquire a single square feet of land. If a government doesn't have any comprehensive land policy, तो उसका नतीजा क्या होता है, अंजाम क्या होता है, आज हम लोग देख रहे हैं। काल ममता बनर्जी बोल दिया कि 50 किलोमीटर का दूरी पर जाए, क्यों क्या जाएगा बीएसएफ? 15 किलोमीटर का भीतर अगर बीओपी करना है तो उसके लिए हम सहयोग करेंगे, लेकिन 50 किलोमीटर हम मानने वाला नहीं है। ऐसा स्थिति में किसी देश नहीं चल सकते, किसी राज्य नहीं चल सकते। और पश्चिम बंगाल के साथ पूरा हिंदुस्तान की जो पॉलिटिकल कल्चर है, जो वोट कल्चर है, अनफॉर्चुनेटली वो अलग है। 300 बीजेपी वर्कर्स हैव बीन किल्ड सिंस 2016. Immediate after coming out the result in the 2nd May 2021, within 27 days, 56 BJP workers have been killed. 27 female BJP workers came out and they spoke in front of your home that we have been gang raped by the Trinamool goons. These are the condition. A total absence of law and order, total anarchy. सारा लोकतंत्र को ध्वस्त कर दिया। तृणमूल का पास चुनाव, it is not the election is not a choice for Trinamool Congress, it is their compulsion. वो किसी लोकतांत्रिक व्यवस्था में विश्वास नहीं रखते। वो लोग शांति से मतदान करें, इसका ऊपर तृणमूल का कोई भरोसा नहीं है। पश्चिम बंगाल की पंचायत चुनाव देख लीजिए, कॉर्पोरेशन चुनाव देख लीजिए, म्युनिसिपैलिटी का चुनाव देख लीजिए, the bloody elections we have been facing for 3 and 4 decades. One hegemony has been replaced by another hegemony. लेफ्ट रेजिम में अभी जितना भारतीय जनता पार्टी का कार्यकर्ता का निधन हुआ था, उससे ज्यादा कार्यकर्ता का निधन हत्या हो रहा है अभी तृणमूल कांग्रेस के जमाने पे। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা MDH চানা মশলা। আসল মশলা, yes yes, MDH MDH।
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারী বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পক্ষে বাংলার মানুষের পক্ষে না অনুপ্রবেশকারীদের আপনি কাদের পক্ষে অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল অনুপ্রবেশকারীরা তো বাংলায় ছিল বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা বস্তি গড়েছিল তাদের পক্ষে আপনি মানুষের প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। ভোটের আগে পরিকল্পনা করে এসআইআর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম না মোছার আবেদন মুখ্যমন্ত্রীর। কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, মমতাকে আশ্বাস শীর্ষ আদালতের। আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করেনি কমিশন। এই নিয়ে সুপ্রিম কোর্টে কমিশনকে নিশানা মমতার। বাংলাকে টার্গেট করার জন্যই আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না। এসআইআর পর্বে একাধিক মৃত্যুর জন্য কমিশনকে দাগিয়ে দেন মমতা। আদালত থেকে বেরিয়ে মমতার সুরেই সুর মেলান আইনজীবী তথা তৃণমূলী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইআরও এবং ডিআরওদের ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে কমিশন, মন্তব্য কল্যাণের। সুপ্রিম কোর্টে নিজের হয়ে সওয়াল করেন মমতা। তাতেই দলনেত্রীকে মহান বলে মনে করছেন তৃণমূলী সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির দাবি আজ অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে শীর্ষ আদালতের কাছে, জানান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। That's important person. I pay for that. Sir, I am from a common family, but I am not fighting for my party. Madam Mamata, sorry for interruption. The state of West Bengal, in its own right, has filed a petition, right? Today, of course, you are also coming in your individual capacity, but state of West Bengal, in its own right, there is nothing wrong in that. State of West Bengal has also filed a petition. No, state of West Bengal has not filed. One of the best counsels in the নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। একাধিক গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখবো। শুরুতেই হেডলাইন্স। 9 ফেব্রুয়ারি সোমবার সুপ্রিম কোর্টে ফের মমতার করা এসআইআর মামলার শুনানি। এসআইআর এর শুনানির কাজে কতজন অফিসার দিতে পারবে রাজ্যকে জানাতে নির্দেশ। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাতে হবে কমিশনকেও। সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। এসআইআর এর প্রক্রিয়া বাংলা ভাষা জানা সরকারি অফিসারদেরকে নিয়োগ। এসআইআর এর শুনানিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। বানান ভুলে তৎক্ষণাৎ নাম বাদ নয়। শুনানির নোটিশ ইস্যুর সময় বাড়তি সতর্কতা। কমিশনকে সতর্কতার নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতে দাঁড়িয়ে সাধারণ মানুষের হয়ে সওয়াল মন্তব্য মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়কে থামালেন প্রধান বিচারপতি। রাজ্যের হয়ে কপিল সিব্বল প্রতিনিধিত্ব করছেন, উনি আরো ভালো করে ব্যাখ্যা করতে পারবেন বললেন প্রধান বিচারপতি। ভোটের আগে পরিকল্পনা করে এসআইআর এর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা এসআইআর এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম না মোছার আবেদন করলেন মুখ্যমন্ত্রী। কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, মমতাকে আশ্বাস দিয়েছে শীর্ষ আদালত। 24 বছর পর এত হুড়োহুড়ি করে কেন এসআইআর আদালতে সওয়াল মমতার। নির্বাচনের আগে ওরা শুধুমাত্র বাংলাকে টার্গেট করা হয়েছে, এমনটাও দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তৃতা মমতার। বিএলও মৃত্যু নিয়ে সিওকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী।
শতাংশ সত্যি তুলে ধরতে দেশের একমাত্র ভরসা রিপাবলিক বাংলা। আর যখন ঘরে চাই 100% সুবিধা, তখন ভরসা ওরিয়েন্ট বেল